আসসালামু আলাইকুম। এইচএসসি 28 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাসটা শুরু করছি। আমি মোহাম্মদ তাসিম মসজিদ তাওসিফ ভাইয়া, ঢাকা মেডিকেল কলেজে 5th ইয়ারে পড়াশোনা করছি। স্কুল ম্যাথমেটিক্স এবং সততা মেডিকেল অ্যাডমিশন প্রকল্পের কোলাবোরেশনে তোমাদের আগামী 2 বছরের বায়োলজি এবং কেমিস্ট্রি যাত্রায় আমাকে তোমার সাথে পাচ্ছ ইনশাআল্লাহ। আজকে তোমরা এই স্লাইডের টাইটেলেই দেখতে পাচ্ছ উদ্ভিদ বিজ্ঞানের ফার্স্ট যে চ্যাপ্টারটা কোষ ও কোষের গঠন, সেটা নিয়ে আমাদের আলোচনা হবে। তবে ক্লাসটা শুরু করার আগে কিছু প্রিলিমিনারি কথাবার্তা এই চ্যাপ্টার সম্পর্কে না বললেই না। সেটা হচ্ছে, যদিও এই টপিকটা কোষ ও কোষের গঠন, এটা সম্পর্কে তোমরা প্রাথমিক আলোচনা অ্যাটলিস্ট করে আসছো, ক্লাস 9-10-এ পড়ে আসছো। সো এটা কোনো অপরিচিত কোনো কিছু না। এই কোষের গঠন, অবভিয়াসলি এখানে কোষের বিভিন্ন অঙ্গাণু, সেগুলোর গঠন, সেগুলোর কাজ নিয়ে আলোচনা হবে, এরকম একটা আইডিয়া তোমাদের মাথার মধ্যে নিশ্চয়ই আছে। বাট দ্য প্রবলেম ইজ, এই চ্যাপ্টারটা বইয়ের ফার্স্ট চ্যাপ্টার, উদ্ভিদ বিজ্ঞানের ফার্স্ট চ্যাপ্টার, এবং যথেষ্ট লম্বা একটা চ্যাপ্টার, অনেকগুলা পৃষ্ঠা। সো বইয়ের ফার্স্ট চ্যাপ্টার, সেটাই এত লম্বা বড়। এই কারণে যেটা হয়, তোমরা সবাই উদ্ভিদ বিজ্ঞানের ফার্স্ট চ্যাপ্টারটা অনেক টাইম নিয়ে দেখা যায় শেষ করো। সেই কারণে প্রথম যে এক্সামটা তোমাদের হয়, হাফ ইয়ারলি এক্সাম, প্রথম যে বড় এক্সামটা কলেজের, সেখানে গিয়ে পরবর্তী 2-3টা চ্যাপ্টার মিলে যে সিলেবাসটা হয়, সেগুলা পড়তে গিয়ে তোমাদের অনেক কম টাইম থাকে। এক্সামের আগে আগে খুব তাড়াহুড়া করে তোমরা শেষ করো, যেহেতু এই চ্যাপ্টারটা শেষ করতেই অনেক সময় নিয়ে নাও তোমরা। ঠিক আছে, যার কারণে দেখা যায় হাফ ইয়ারলি এক্সামটা অনেক খারাপ হয়, মোটিভেশন তোমাদের অনেকটাই নিচের দিকে চলে আসে বায়োলজির ব্যাপারে। সো আমাদের টার্গেটটা থাকবে, যেহেতু কোষ ও কোষের গঠন এই বেশিরভাগ আলোচনায় তোমাদের অ্যাটলিস্ট পরিচিত আছে 9-10-এর, এখন আমরা ডিটেলসে আলোচনা করব। এবং এই ডিটেলসে আলোচনা করতে এখানে প্রচুর তথ্য আসবে, চ্যাপ্টারটা লম্বা, অনেক তথ্যে ভরপুর। সো এই লম্বা চ্যাপ্টারটাকে আমরা 4টা আলাদা আলাদা ভাগে ভাগ করব। আজকে হচ্ছে ক্লাস পার্ট 1, এই কোষ ও কোষের গঠনের আলোচনার। আর আমাদের আইডিয়াটাই হবে যে এই 4টা পার্টে বিভক্ত করে চ্যাপ্টারটাকে একটু ইন্টারেস্টিং বানানোর এইটাই হচ্ছে আমাদের টার্গেট থাকবে। ইন্টারেস্টিং বলতে কি বুঝাচ্ছি দেখো, এখনো কিন্তু তোমাদের কলেজ এসএসসির এক্সামের রেজাল্টটা পর্যন্ত দেয়নি। ঠিক আছে, আমরা এখনই তোমাদের পড়ানো স্টার্ট করে দিছি। সো এখন থেকেই যদি তোমাকে সিকিউ সাজেশন, এমসিকিউ সাজেশন, এখান থেকে কোশ্চেন আসবে, এই লাইন খুব বেশি মনোযোগ দিয়ে পড়তে হবে, এটা বাদ দিতে হবে, এইরকম পড়াশোনার মধ্যে চলে যায়, তাহলে অবভিয়াসলি তুমি কিন্তু হাঁপায় যাবা, হতাশ হতাশ লাগবে, রাইট? সো এই জন্যই আমরা একটু বায়োলজির ক্ষেত্রে স্পেসিফিক্যালি একটু ইন্টারেস্টিং বিভিন্ন ইনফরমেশন, ঠিক আছে, বইয়ের একটু ডেপথে যাওয়ার চেষ্টা করবো, বায়োলজি একটু ডেপথে যাওয়ার চেষ্টা করবো, কিভাবে কিভাবে মনে রাখতে হয় ইনফরমেশন, সেদিকে না গিয়ে আমরা চেষ্টা করবো যে বায়োলজিক্যাল প্রসেস গুলা, মেকানিজম গুলা, স্ট্রাকচারাল মেকানিজম গুলা খুব ভালোভাবে তোমাদের মনের মাঝে ঢুকিয়ে দেওয়ার, যাতে তোমরা বায়োলজি সম্পর্কে একটু আগ্রহ জন্মায়, নিজের বডির ভেতরে কি চলতেছে, টোটাল চারপাশের যে জীবিত জগৎটাতে, উদ্ভিদ, যেহেতু উদ্ভিদ নিয়ে আলোচনা, উদ্ভিদের দেহের ভিতরে কি চলতেছে, এই জিনিসগুলো সম্পর্কে যাতে আগ্রহ জন্মে, ইন্টারেস্ট জন্মে। আর মানসিক একটা মানুষের ব্রেনের একটা ব্যাপার হচ্ছে কি, যখন তুমি কোনো কিছুকে ইন্টারেস্ট নিয়ে জানার চেষ্টা করো না, তখন সেটা যতই কঠিন হোক না কেন, সেটা মাথার মধ্যে কিন্তু ঢুকে যায় খুব সহজে। বিশেষ করে বিভিন্ন বায়োলজি ক্ষেত্রে তোমাদের বিভিন্ন নাম, বিভিন্ন উদাহরণ মনে রাখতে হয়, ওই মনে রাখার ব্যাপারটা কিন্তু সহজ হয়ে যায় যখন তুমি টোটাল প্রসেসটাকে এনজয় করো। সো আমাদের এই লম্বা চ্যাপ্টারটাকে 4টা ভাগে ভাগ করে একটু ডিপে গিয়ে একটু ইন্টারেস্টিং ভাবে আলোচনা করাটাই উদ্দেশ্য। আমি বেশ কিছু জিনিস বলে দিব যে এই জিনিসগুলো তোমাদের বইয়ে নাই, আমি জাস্ট তোমাদেরকে একটু এন্টারটেইন করার জন্য বলতেছি। দেখো, তোমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ডকুমেন্টারি দেখছো না? হ্যাঁ, ডকুমেন্টারিতে কি একটা নির্দিষ্ট টপিকে অনেক ডিটেলসে আলোচনা হয় না, বা তারপরেও কিন্তু আমরা বোর হয়ে যাই না। আবার ওই ডকুমেন্টারি দেখা যায় 20 মিনিট, আধা ঘন্টা লম্বা ডকুমেন্টারি দেখার পরেও অনেক ইনফরমেশন কিন্তু মাথার মধ্যে থেকে যায়। কেন? কারণ ওইটাকে খুবই ইন্টারেস্টিং ভাবে প্রেজেন্ট করা হয়েছে, খুবই ডিপেই আলোচনা করা হয়েছে, যার কারণে আমাদের ওই ইনফরমেশন গুলো মাথায় থাকে আলাদা করে। মৌমাছি এটা হচ্ছে কোষের গঠন, কোষের গঠন, এরকম একই জিনিসকে বারবার বারবার বলে মুখস্থ করা লাগতেছে না মৌমাছির মতো করে। এইটাই থাকবে আইডিয়া। অনেক প্রিলিমিনারি আলোচনা হলো, বেশি টাইম নিয়ে ফেলতেছি। কোষ, লেটস গেট টু বিজনেস। কোষ, কোষ হচ্ছে দেহের, এই সংজ্ঞাটা তোমরা অনেক আগে থেকেই আশা করি জেনে আসছো, গঠন ও কাজের একক, তাই না? গঠন ও কাজের একক, দুইটা ওয়ার্ড এখানে আছে, গঠন আর কাজ, গঠন আর কাজ, তাই না? গঠন আর কাজ। তাহলে আমি আমার দেহের যে কোনো একটা গঠন, ধরো এই হাতটাকে নিলাম, আমার হাতের এই কোনো এই সামনের অংশটুকু, হ্যাঁ, এই হাতটাকে যদি নেই, এই হাতের যে কোনো একটা, আচ্ছা আর একটু ছোট করে দিই স্পেসিফিক, ধরো একটা আঙ্গুল, আমার এই সাদা আঙ্গুলটাকে নিলাম, এই আঙ্গুলটাকে যদি আমি কাটি তাহলে কি পাবো?
বেশ কিছু টিস্যু পাবো না। ধরো এই হাতের ভেতরে যে মাসেল গুলো আছে এই আঙ্গুলের ভেতরে, সেই মাসেলের ভেতরে আলটিমেটলি আমি কিছু মাসেল টিস্যু পাবো। মাসেল টিস্যুকে আবার ভাগ করে স্যাম্পলটাকে ভাগ করলে আমি কি পাবো? মাসেলের ভেতরে কিছু সেল পাবো আলটিমেটলি। তাহলে দেখো, আমার শরীরে যে কোনো একটা অঙ্গকে কাটলে মাইক্রোস্কোপিক লেভেলে গিয়ে আমি আলটিমেটলি কিছু টিস্যু পাবো, এবং টিস্যু গুলাকে ভেঙে ভেঙে গেলে আলটিমেটলি আমি একটা একটা সেল পাবো। তাহলে এই যে আমার শরীরে একটা গঠন, আমার হাতের আঙ্গুল, সেটাকে ভেঙে 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 একদম লাস্ট পর্যায়ে আমি কি পাইলাম? কোষ পাইলাম, রাইট? তাহলে দেহের সকল গঠনকে তুমি ভেঙে ভেঙে একদম মাইক্রোস্কোপিক লেভেলে গিয়ে আলটিমেটলি একটা কোষই পাবা। এইবার আসলে ধরো কাজ, এই যে আমি শ্বাস নিচ্ছি, এটা একটা কাজ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। মানে এটা 1 মিনিট 2 মিনিটের বেশি বন্ধ হয়ে গেলে আমি মরেই যাবো, এমন গুরুত্বপূর্ণ। সো এই যে শ্বাস নিচ্ছি, শ্বসন প্রক্রিয়াটা আলটিমেটলি আমার নাক দিয়ে যখন আমি অক্সিজেন নিচ্ছি বা কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, এই বাতাসটা কোথায় যাচ্ছে? আমার নাসারন্ধ্র, এরপরে আমার ফ্যারিংস হয়ে আমার ট্রাকিয়ার পরে আমার লাংস, আলটিমেটলি আমার যেই ফুসফুস, আমার দুই পাশে ডান এবং বাম ফুসফুসের মধ্যে কিন্তু বাতাসটা যাচ্ছে কি? রক্তের মধ্যে অক্সিজেনকে ঢুকানোর জন্য, রাইট? যে রক্ত থেকে আবার সারা শরীরে ছড়ায় যাবে। তাহলে আমি যে এই আবারও কিন্তু এই যে কোনো কাজের ক্ষেত্রে আমরা আলটিমেটলি ভেঙে 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 একটা নির্দিষ্ট অঙ্গের মধ্যে যাব। এক্ষেত্রে ফুসফুস, যেহেতু শ্বাস প্রশ্বাসের মূল কাজটা যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ, সেটা কিন্তু আমার লাংস বা ফুসফুসের মধ্যেই হয়। এই যে ফুসফুসের মধ্যে আমি গেলাম, এই যে ফুসফুসের মধ্যে আমি আলটিমেটলি গেলাম, ফুসফুসের মধ্যে তোমার এই যে অ্যাকচুয়ালি শ্বসনের যে কাজটা, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের এক্সচেঞ্জ, এটা কোন জায়গায় হয় জানো? ফুসফুসের ভেতরে অ্যালভিউলাস বলতে একটা পার্ট থাকে। এই অ্যালভিউলাসের মধ্যে হচ্ছে ডাইরেক্টলি অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জটা হয় রক্তের সাথে। আর অ্যালভিউলাসের মধ্যেও কিন্তু বেশ কিছু কোষই থাকে আলটিমেটলি, যেগুলোকে আমরা বলি হচ্ছে নিউমোসাইট। এই নিউমোসাইট কোষগুলোর মধ্যেই বেসিক্যালি অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের এক্সচেঞ্জটা হয়। তাহলে দেখো, ফুসফুসের গঠনের একক কিন্তু অ্যাকচুয়ালি অ্যালভিউলাস, একদম মাইক্রোস্কোপিক লেভেলে। আবার অ্যালভিউলাস হচ্ছে বেশ কিছু এরকম নিউমোসাইট ছাড়া অন্যান্য অনেক কিছু আছে, বাট নিউমোসাইট হচ্ছে অ্যাকচুয়ালি যে সেই কোষগুলা যেখানে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ হয়। তাহলে এই যে একটা কাজ আমি দেখলাম, বায়োলজিক্যাল একটা ফাংশন, শ্বসন, বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ, এই শ্বসনটাও কিন্তু নিউমোসাইট দ্বারা আলটিমেটলি রেগুলেটেড হচ্ছে। তাহলে তুমি দেহের যে কোনো গঠন নাও বা দেহের যে কোনো কাজ নাও, আলটিমেটলি তুমি সেখানে কি পাবা? কোষকেই পাবা গঠন এবং কাজের একক হিসেবে। যদি সৃজনশীলের ক নাম্বারে কোষ কাকে বলে আসে, তাহলে তোমরা যদি লেখো কোষ হচ্ছে দেহের গঠন এবং কাজের একক, তাহলে তুমি ফুল 1 মার্কস পেয়ে যাবা। তবে একটা ভালো স্টুডেন্টের ডেফিনিশন, আচ্ছা বাংলায় লিখি, ইংরেজিতে কেন VA লিখতেছি, একটা ভালো স্টুডেন্টের ডেফিনিশন একটু আলাদা হবে। হ্যাঁ, ভালো স্টুডেন্টস ডেফিনিশন বাংলা ইংলিশ মিলিয়ে লিখতেছি। একটা ভালো স্টুডেন্টের ডেফিনিশনটা কেমন হবে জানো? কোষ নিয়ে আমাদের দুইজন সায়েন্টিস্ট, লোই এবং সিকেভিটস, খুবই অদ্ভুত বিদঘুটের নাম। এটা তোমার বইয়ে একটু স্পেলিংটা দেখে নিও, আমি আলটিমেটলি এখানে আচ্ছা লিখে দিই। লোই লিখতে চাই নাই, কারণ হচ্ছে যে খুবই বিদঘুটে একটা স্পেলিং আর কি। সিকেভিটস বিদেশি বৈদেশিক নাম। এই লোই আর সিকেভিটস নামে দুইজন সায়েন্টিস্ট কোষের একটা ডেফিনেশন দিয়েছেন, যেটা যদি তুমি লেখো তাহলে টিচার কোষ কাকে বলে ধরো আসছে সৃজনশীলে ক নাম্বারে, তোমরা জানো যে সিকিউর ক নাম্বার এবং খ নাম্বারে স্টুডেন্টরা কিরকম আনসার দিচ্ছে, এটা কিন্তু টিচারদের মনে একটা ইমপ্রেশন তৈরি করে যে স্টুডেন্টটা আসলে কিরকম। সো যদি কোষ কাকে বলে আসে এবং তুমি দেহের গঠন ও কাজের একক না লেখে এখন যে সংজ্ঞাটা লিখে দিচ্ছি বিজ্ঞানীদের দেওয়া, সেটা লিখলে কিন্তু টিচারদের একটা ভালো ইমপ্রেশন তৈরি হবে তোমার সম্পর্কে। এই জন্য আমরা এটাকে ভালো স্টুডেন্টের ডেফিনেশন বলতেছি। ডেফিনেশনটা কি? এটাও যে খুব বেশি কঠিন তা কিন্তু না। কোষ হচ্ছে দেহের জৈবিক বলতে কি, জীবের বিশেষণ, জীবের দেহের যে কাজগুলো করতেছে সেগুলাকে জৈবিক বলতেছি আমরা। জৈবিক সকল কার্যকলাপের, দৈহিক সকল কার্যকলাপের একক। দেখছো, আলটিমেটলি কিন্তু কাজের এককই হইলো, কার্যকলাপ কাজ একই কথা, তাই না? সো দেহের জৈবিক কার্যকলাপের একক এটা কোষ, যা একটি বৈষম্য ভেদ্য মানে কি একটু পরেই বলছি।
বৈষম্য ভেদ্য ঝিল্লি, ঝিল্লি ঝিল্লি মানে একটা মেমব্রেন, আউটার একটা স্ট্রাকচার, ঝিল্লি দ্বারা আবদ্ধ বা ঝিল্লি দিয়ে ঘেরা, যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়া, অন্য কোনো মানে কোষ নিজেই তো একটা জীবিত জিনিস তাই না, ও নিজে নিজেই অন্য কোনো লিভিং মিডিয়াম লাগবে না, মাধ্যম ছাড়া, মাধ্যম ছাড়া কি করতে পারবে, মাধ্যম মাধ্যম ছাড়া স্বপ্রজননে সক্ষম। স্বপ্রজনন মানে কি, স্ব মানে নিজ, প্রজনন মানে সংখ্যা বৃদ্ধি। সো সে নিজেই নিজের সংখ্যা বৃদ্ধি করতে পারবে অন্য কোনো সজীব মাধ্যমের সাহায্য ছাড়া। সো এই সংজ্ঞার মধ্যে ক্রিটিক্যাল পয়েন্ট কি কি আমি জাস্ট এটা আন্ডারলাইন করে দিচ্ছি। প্রথমত এই যে জৈবিক কার্যকলাপের একক, জৈবিক কার্যকলাপের একক যেটা কিন্তু এই সংজ্ঞার মধ্যেও আছে, এই যে কাজের একক, ঠিক আছে, জৈবিক কার্যকলাপের একক যেটা একটা বৈষম্যভেদ্য ঝিল্লি দ্বারা আবৃত। এই কথাটার মানে কি, বৈষম্যভেদ্য ঝিল্লি দ্বারা আবৃত এই কথাটার অর্থ হচ্ছে যে সে ভেদ্যতার বেলায়, ভেদ্যতা মানে হচ্ছে কাকে সে ভেদ করতে দিচ্ছে, ভেদ্যতার বেলায় এই ঝিল্লিটা বৈষম্য করতেছে। বৈষম্য বলতে কি, সবাইকে সে ইকুয়ালি যাইতে আসতে দেয় না, কিছু কিছু পদার্থকে সে খুব সহজেই যাইতে আসতে দেয়, কিছু কিছু পদার্থকে ওই ঝিল্লি দিয়ে খুব সহজে আনা নেওয়া করা যায় না, এক পাশ থেকে অন্য পাশে, কোষের ভেতর থেকে বাইরে অথবা বাইরে থেকে ভেতরে, হোয়াট এভার দ্য কেস। সো এইটাই হচ্ছে বৈষম্যভেদ্য ঝিল্লি কথার অর্থ, যে ঝিল্লিটা সবার প্রতি সমানভাবে ভেদ্য না, সবাইকে সমানভাবে ক্রস করতে দেয় না, কিছু কিছু পদার্থকে খুব সহজেই ক্রস করতে দেয়, কিছু কিছু পদার্থকে খুব সহজে ক্রস করতে দেয় না। আজকেই আমরা কোষ ঝিল্লি নিয়ে আলোচনা করব কিছুক্ষণ পরেই, তখন তোমরা এই বৈষম্যভেদ্যতা ঠিক কোন কোন পদার্থকে সে ইজিলি অ্যাক্সেস দেয় আর কাকে দেয় না এবং কেন দেয় না, এই জিনিসগুলা সহজে বুঝতে পারবে। আপাতত জাস্ট বৈষম্যভেদ্য মানে এতটুকুই জানো, কিছু পদার্থকে সে খুব সহজে যাইতে দেয়, কিছু পদার্থকে সহজে যাইতে দেয় না। তাহলে এই ঝিল্লি দ্বারা আবদ্ধ জিনিসটা যেটা কোনো সজীব মাধ্যম ছাড়া স্বপ্রজননে সক্ষম। এই যে কয়টা শব্দকে আন্ডারলাইন করলাম, মোটামুটি 3টা পয়েন্ট, এই 3টা পয়েন্টকে মাথায় রেখে কিন্তু তুমি সংজ্ঞা দিতে পারতেছো, এবং এইটা হচ্ছে তোমার এই ভালো স্টুডেন্ট হিসেবে একটা ইমপ্রেশন তৈরি করতেছে টিচারদের মনে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, খাতা থেকে কিন্তু আলটিমেটলি তোমার আমার মতো কিছু মানুষই, অবশ্যই টিচাররা আমাদের চেয়ে অনেক কোয়ালিফাইড এক্সপিরিয়েন্সড বেশি, বাট তারা তো মানুষই শেষ পর্যন্ত। এই মানুষের মনে শুরুতেই কোনো কিছু কাজ করার মাধ্যমে যখন তুমি একটা গুড ইমপ্রেশন তৈরি করবা, সেটা কিন্তু তোমার পরবর্তী আনসার গুলোতে ভালো নাম্বার পাওয়ার ক্ষেত্রে হেল্প করবে। সো আবারও 2-3টা যে পয়েন্ট বলতেছি এই সংজ্ঞার মধ্যে, ফার্স্ট পয়েন্টটা হচ্ছে এটা জৈবিক কার্যকলাপের একক, সেকেন্ড পয়েন্ট হচ্ছে এটা বৈষম্যভেদ্য ঝিল্লি দ্বারা আবদ্ধ, থার্ড পয়েন্ট হচ্ছে অন্য কোনো সজীব মাধ্যম ছাড়া নিজে নিজেই সে নিজের নাম্বার বৃদ্ধি করতে পারে, নিজেকে ডুপ্লিকেট করতে পারে, স্বপ্রজনন করতে পারে। তাহলে এই যে 1 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার পয়েন্ট, এই 3টা পয়েন্ট মিলে আমাদের এই সংজ্ঞাটা, ঠিক আছে। তাহলে কোষের একটু মিডিয়াম সংজ্ঞা এবং বেটার সংজ্ঞা দুইটাই কি আমরা বুঝতে পারছি। আরেকটা কথা বলে দিই, এমন না যে এইটা লিখলে তোমাকে হাফ নাম্বার দিবে একের মধ্যে, তা কিন্তু না, এটা লিখলেও তুমি 1 পাবা, এটা লিখলেও তুমি একই পাবা, জাস্ট একটু ইমপ্রেশন তৈরি করার জন্য। কেউ যদি চাও এটাকে স্কিপ করতে, তোমরা সেটা স্কিপও করতে পারো। আচ্ছা, এইবার কোষ নিয়ে আরো কিছু কথা একটু তোমাদেরকে বলবো। দেখো, কোষের কোন সায়েন্টিস্ট আবিষ্কার করছে এটা তো অবশ্যই জানা দরকার। রবার্ট হুক নামে একজন সায়েন্টিস্ট কি করছিলেন জানো, উনি একটা বোতলের ছিপিকে, উনি কিন্তু নিজেও একটা, উনার নিজস্ব একটা মাইক্রোস্কোপ কিন্তু আবিষ্কার আছে, নিজে একটা মাইক্রোস্কোপ আবিষ্কার করছিলেন। সো এটা অনেক মাথাদার আমলের আগের ঘটনা, যখন মাইক্রোস্কোপ আবিষ্কার হয়নি। উনার নিজস্ব আবিষ্কৃত মাইক্রোস্কোপও কিন্তু আছে রবার্ট হুকের। সো বোতলের ছিপি বলতে আমরা এখন যে প্লাস্টিকের বোতল ইউজ করি সেরকম না, অনেক দামি দামি বোতলের মধ্যে দেখবা কাঠের একটা ছিপি এরকম ইউজ করা হয়। ধরো বোতল, এই বোতলের মুখে একটা কাঠের জন্য একটা বাদামি কালার ইউজ করি, এইরকম একটা কাঠের ছিপি ইউজ করা হয়। সো এইরকম বোতলের ছিপিকে উনি অবজার্ভ করছেন মাইক্রোস্কোপের নিচে। আচ্ছা, বোতলের ছিপি অবভিয়াসলি কাঠের তৈরি জিনিস, এখানে প্লাস্টিক না, সো এই কাঠটা অবশ্যই গাছ থেকে আসছে। সো উনি এখানে মাইক্রোস্কোপে গিয়ে কিন্তু উদ্ভিদ কোষ পর্যবেক্ষণ করছিলেন বোতলের ছিপি অবজার্ভ করে। এবং পর্যবেক্ষণটা কিরকম ছিল জানো, সেইটার একটা এক্সাম্পল হচ্ছে তোমাদের জন্য আমি অলরেডি দিয়ে রাখছি এখানে। এই যে এইরকম একটা অবজারভেশন উনি ওনার মাইক্রোস্কোপের নিচে পাইছেন, ঠিক আছে। তো দেখো এই যে মৌমাছির মতো
খুব 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 এরকম স্ট্রাকচার দেখা যাচ্ছে না? এই জিনিসটাকে যেহেতু এটা দেখতে অনেকটা ছোটখাটো প্রকোষ্ঠের মতো লাগতেছে, ছোট 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 চেম্বারের মতো লাগতেছে, এই জিনিসগুলোকে ল্যাটিন সেলিউলা থেকে, ল্যাটিন সেলিউলা যেটার অর্থ হচ্ছে প্রকোষ্ঠ, ক্ষুদ্র প্রকোষ্ঠ বা ক্ষুদ্র চেম্বার, সেখান থেকে উনি নাম দেন হচ্ছে সেল। ঠিক আছে, এই যে এই ছোট ছোট এক একটা এগুলাকে এই যে এই ছোট 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 খোপ 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 গুলাকে, মৌমাছির মতো খোপ 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 গুলাকে উনি নাম দিয়েছেন হচ্ছে সেল, যেটা হচ্ছে সেলুলা, ল্যাটিন সেলুলা শব্দটা থেকে আসছে। তাইলে এটা আমরা আবিষ্কারের ইনফরমেশনটা জানলাম। ল্যাটিন সেলুলা ওয়ার্ডটা থেকে হচ্ছে সেল শব্দটা আসছে। আর উনি উনার এই ফাইন্ডিংস গুলা উনার একটা বইয়ের মাঝে লিপিবদ্ধ করেন, যেটা হচ্ছে মাইক্রোগ্রাফিয়া। খুবই ইম্পর্টেন্ট একটা নাম, মাইক্রোগ্রাফিয়া নামক বইয়ে হচ্ছে উনি এই অবজারভেশন গুলা, যে বোতলের ছিপির মধ্যে মাইক্রোস্কোপ দিয়ে দেখে উনি এরকম মৌমাছির চাকের মতো ছোট 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 খোপ খোপ দেখতে পাইছেন, যেগুলাকে উনি ল্যাটিন সেলুলা থেকে সেল নামকরণ করছেন। এই টোটাল অবজারভেশন গুলো উনি ওনার মাইক্রোগ্রাফিয়া নামক বইটার মধ্যে লিপিবদ্ধ করেন। আর এখানে একটা জিনিস বলে রাখা প্রয়োজন, যে এটা উনি কিন্তু বেসিক্যালি কোষের মানে এই খুব 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 অংশগুলো দেখতে পারছেন। উনি বেসিক্যালি কোষের কোষ প্রাচীর দেখতে পারছেন। কোষের ভেতরের কন্টেন্ট গুলা দেখার মতো ম্যাগনিফিকেশন উনার মাইক্রোস্কোপের মধ্যে ছিল না। মাইক্রোস্কোপটা এতটা উন্নত ছিল না, এতটা মানে ডিপার ম্যাগনিফিকেশন ওই মাইক্রোস্কোপে পসিবল ছিল না। সো উনি শুধুমাত্র এই যে কোষের চারপাশে প্রাচীরওয়ালা এক একটা প্রকোষ্ঠ দেখতে পাচ্ছে, ভেতরের কন্টেন্ট গুলো উনি দেখতে পারে নাই। ঠিক আছে, এই জন্য আর সামনে তোমরা জানতে পারবা যে কোষ প্রাচীর কিন্তু অ্যাকচুয়ালি কোষের কোনো জীবিত অংশ না, এটা জাস্ট একটা মৃত স্ট্রাকচার, একটা ওয়াল, একটা প্রাচীর, কোনো লিভিং কোনো কিছু না। এই জন্য আমরা রবার্ট হুক সাহেবকে, যদিও রবার্ট হুক সাহেব যেহেতু সেলের আবিষ্কার করছেন, উনি হলেন আবিষ্কারক কোষের, উনাকে আমরা কোষের আবিষ্কারক এই ক্রেডিটটা দেই। একই সাথে হি ইজ অলসো কল্ড দ্য ফাদার অফ সাইটোলজি, কোষবিদ্যার জনক। সাইটোলজি এই জিনিসটাও তোমার 9-10-এ জেনে আসার কথা। কোষ সংক্রান্ত যেই বিজ্ঞানের শাখা, কোষের যে আলোচনা, যে বিজ্ঞানের শাখা, সেটাকে আমরা সাইটোলজি বলি। সো সাইটোলজির জনক হচ্ছেন রবার্ট হুক, এবং ওনাকে কোষের আবিষ্কারকও বলা হয়। বাট উনি কিন্তু মৃত কোষ, ওই কোষ প্রাচীরটা, মৃত কোষ অবজার্ভ করছিলেন, দেখতে পেয়েছিলেন। হ্যাঁ, মাইক্রোস্কোপের নিচে উনি মৃত কোষ দেখতে পেয়েছিলেন, কোষের জীবিত অংশের মধ্যে উনি এখনো যাইতে পারেন নাই। ঠিক আছে, তাহলে কোন সায়েন্টিস্ট ফার্স্ট আমাদের জীবিত কোষটা অবজারভেশন করেছিলেন? এটা আমরা আলাদাভাবে লিখি। জীবিত কোষ প্রথম পর্যবেক্ষণ করেন কে? নামের মধ্যে এই সায়েন্টিস্ট যিনি পর্যবেক্ষণ করছেন, তার নামের সাথে রবার্ট হুকের নামেরও মিল আছে। এনার নাম হচ্ছে অ্যান্টনি ভন লিউয়েনহুক। তোমরা কেউ যদি শুধু লিউয়েনহুকটা মনে রাখতে চাও, দ্যাটস অলসো ফাইন। ওনার নামের মধ্যেও হুক আছে, তাহলে দুই হুক সাহেবই মোটামুটি আমাদের কোষের আবিষ্কারের মধ্যে চলে আসতেছে। আমি জানি এই চ্যাপ্টারের একটা খুবই বিরক্তিকর পার্ট হচ্ছে এরকম সায়েন্টিস্টের নামটা মনে রাখা, বাট তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, মানে বিজ্ঞানের এই বিশাল গবেষণা জগতে ফর দ্য ফার্স্ট টাইম যখন কেউ কোনো কিছু আবিষ্কার করছে, তার নামটা কিন্তু মনে রাখাটা ইতিহাসের জন্য অনেক জরুরি। সো বিরক্ত লাগলে আমাদেরকে অ্যাকচুয়ালি মানে মনে রাখতে হবে, উপায় নেই আসলে রাখাটা। তুমি যদি একটু কমন সেন্সে চিন্তা করো, রাখাটা অ্যাকচুয়ালি উচিত। তবে অবশ্যই পরীক্ষায় মানে এগুলা আসা কত টাকা যৌক্তিক বা যৌক্তিক না, এটা নিয়ে ডিবেট হইতে পারে। বাট অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ স্টুডেন্ট অফ সায়েন্স, আমাদের এই নামগুলো কিন্তু আসলে মনে রাখা দরকার। পরীক্ষায় আসাটা কতটুকু ফেয়ার বা না ফেয়ার সেই আলোচনায় বা ডিবেট আমি গেলাম না। তবে এই নামগুলো কিন্তু মোটামুটি মনে রাখা ইজি আছে, যেহেতু দুইটা নামের মধ্যে হুক আছে, একজন রবার্ট হুক, একজন লিউয়েনহুক। রবার্ট হুক হচ্ছে মৃত কোষ অবজার্ভ করছেন, আর প্রথম জীবিত কোষ অবজার্ভ করছে হচ্ছে অ্যান্টনি ভন লিউয়েনহুক। আচ্ছা, উনি হচ্ছেন ফাদার অফ সাইটোলজি, রবার্ট হুক। বাট আরেকটা ইনফরমেশন হচ্ছে, উনি কিন্তু সাইটোলজিকে খুব একটা মডার্ন পর্যায়ে নিয়ে যেতে পারেন নাই, অ্যাডভান্স পর্যায়ে নিয়ে যেতে পারেন নাই। কেন? কারণ অবভিয়াসলি উনি মৃত কোষ অবজার্ভ করছিলেন। উনি যে মাইক্রোস্কোপ ব্যবহার করে রিসার্চ করছেন, সেই মাইক্রোস্কোপটা নিজেরই আবিষ্কার করা ছিল এবং সেটার ম্যাগনিফিকেশন অত বেশি ছিল না। বাট এই সাইটোলজি সায়েন্সটাকে মডার্ন পর্যায়ে নিয়ে গেছেন আরেকজন সায়েন্টিস্ট,
যার কারণে উনাকে আমরা বলি ফাদার অফ মডার্ন সাইটোলজি, আধুনিক কোষবিদ্যা। আধুনিক কোষবিদ্যার যে জনক, এই জনকের নাম হচ্ছে কার্ল পি সোয়ানসন। কার্ল পি সোয়ানসন, সায়েন্টিস্টের নাম কি? কার্ল পি সোয়ানসন। তাহলে আমরা এখানে এমসিকিউ কি কি শিখে ফেললাম? যদি এমসিকিউ এর জন্য পড়ি, এই যে একটা এমসিকিউ, ফাদার অফ মডার্ন সাইটোলজিকে রবার্ট হুক যে মৃত কোষ অবজার্ভ করছিলেন, এটা একটা এমসিকিউ। ঠিক আছে, তারপরে হচ্ছে ল্যাটিন সেলুলা থেকে সেল আসছে, এটা এমসিকিউ তো তেমন আসবে না। ওনার ফাইন্ডিংস গুলা উনি মাইক্রোগ্রাফিয়া নামক গ্রন্থটাতে লিপিবদ্ধ করছেন, এটা একটা এমসিকিউ। জীবিত কোষ প্রথম অবজার্ভ করছে কি? অ্যান্টনি ভন লিউয়েনহুক, এটা একটা এমসিকিউ। তাহলে এই যে কোষ নিয়ে কিছু এমসিকিউ জানলাম আমরা, আরো কিছু এমসিকিউ শেখা বাকি আছে, এটার জন্য আমরা আলাদা একটা স্লাইড নেই। এটা হচ্ছে বিভিন্ন ছোট বড় আলাপ, কোষ সংক্রান্ত যত ছোট বড় আলাপ। ছোট বড় আলাপ, এটা কেমন টাইটেল দিলাম? টাইটেলটার ভেতরে কন্টেন্ট গুলো দেখি, তাহলে বুঝতে পারবা। মানব দেহের, আমাদের যে শরীরটা, তোমার জানতে ইচ্ছা করে না এই মানব দেহের ভেতরে সবচেয়ে সবচেয়ে লম্বা কোষটা কি হইতে পারে? সবচেয়ে লম্বা কোষটা হচ্ছে একটি মোটর নিউরন। মোটর নিউরন কি? মোটর না মোটর, মোটর নিউরন, মোটর না, উচ্চারণটা অ্যাকচুয়ালি মোটর। মোটর নিউরন ইংলিশে হচ্ছে মোটর নিউরন, সরি এম লিখে ফেলছি, মোটর নিউরন। মোটর নিউরন জিনিসটা কি? মোটর নিউরনের আরেকটা নাম হচ্ছে আজ্ঞাবাহী। মোটর শব্দটার আজ্ঞা মানে হলো আদেশ, বাহী মানে বহন করে নিয়ে আসতেছে, আদেশ বহন করে নিয়ে আসতেছে। দেখো, আমি যদি তোমার হাতের মধ্যে একটা চিমটি দেই, তাহলে তুমি হাতটাকে সরাই ফেলতে চাবা না। প্রথমে কি হয়, এখানে যে সেন্সরি নিউরন গুলো আছে, যারা হচ্ছে সংজ্ঞাবাহী, সেন্সরি সেন্স নিয়ে যায়, সেন্সেশন বা অনুভূতি নিয়ে যায়। তুমি চিমটি কাটলাম, এখানে যে সেন্সরি নিউরন গুলো আছে তোমার হাতের টিস্যুর কাছাকাছি, তারা হচ্ছে এই পেইনটা, যে চিমটি কাটার কারণে তোমার টিস্যুর মধ্যে যে ড্যামেজ হয়েছে, এই পেইন সিগন্যালটা নিয়ে যায় আমাদের ব্রেইনে, যেখানে পেইন রিসিভ করার জায়গা আছে সেখানে যাওয়ার পরে ব্রেইন এটাকে প্রসেস করে, ইনফরমেশনটা কতটুকু ব্যথা লাগছে, কোন জায়গায় লাগছে ইত্যাদি প্রসেস করার পরে তারপর সে একটা কমান্ড পাঠায় এই হাতের মাসেলকে। কি কমান্ড? অবশ্যই আমি যদি চিমটি দিছি, সে হাতটাকে সরাই ফেলতে যাবে, সরাই ফেলার জন্য হাতের মাসেলকে মুভ করতে হবে না, কন্ট্রাক্ট এক্সপান্ড করতে হবে না। এই সিগন্যালটাই ব্রেইন থেকে ওই পেইনের যে অনুভূতিটা, সেটাকে প্রসেস করার পরে যেই নিউরনটা ব্রেইন থেকে ডাইরেক্ট হাতের মধ্যে সিগন্যালটা নিয়ে আসলো, সেইটাই হচ্ছে আমার মোটর নিউরন বা আজ্ঞাবাহী। এই কমান্ডটা, আজ্ঞাটা সে নিয়ে আসতেছে। এই একটা মোটর নিউরন যেটা আমাদের মস্তিষ্ক থেকে শুরু করে একদম বৃদ্ধাঙ্গ পর্যন্ত অনেক লম্বা ডিস্টেন্স পর্যন্ত চলে যায়, যেটার দৈর্ঘ্য হচ্ছে 1.37 মিটার। এটা হচ্ছে আমাদের দেহের সবচেয়ে লম্বা কোষ। এমসিকিউ গুরুত্বপূর্ণ অনেক। আরেকটা ইম্পর্টেন্ট এমসিকিউ, মানব দেহের লম্বা পড়েছি আমরা, এবার পড়ব সবচেয়ে বড় লার্জেস্ট, সবচেয়ে বড় কোষ আর হচ্ছে সবচেয়ে ছোট কোষ। সবচেয়ে বড় কোষ আর সবচেয়ে ছোট কোষের মধ্যে কিন্তু অনেকটা কানেকশন আছে। কেন জানো? কারণ আমার ডিম্বাণু বা ওভাম ছাড়াও এটাকে এগ নামেও ডাকা হয়। আমাদের প্রজননের সময় আমরা এটা জানি যে মায়ের কাছ থেকে যে কোষটা আসে সেটা হচ্ছে ওভাম বা এগ, ডিম্বাণু, যেটার সাথে শুক্রাণু মিলনটা ঘটেই জাইগোট তৈরি হয়। আর জাইগোটের কন্টিনিউয়াস ডিভিশন বিভাজন হইতে আলটিমেটলি তোমার আমার মতো এই টোটাল শরীরটা তৈরি হইতেছে দীর্ঘ বছরের ডিভিশনের মধ্য দিয়ে। তাহলে এই সবচেয়ে বড় কোষটা আমাদের দেহের, ওই মানব প্রজননের যেই ইম্পর্টেন্ট কোষটা ফিমেল বডি থেকে যেটা আসে, ডিম্বাণু বা এগ। কেন বলছিলাম যে সবচেয়ে বড় কোষ এবং সবচেয়ে ছোট কোষটা রিলেটেড? এখনই বুঝবা। ছোট কোষের নাম হচ্ছে শুক্রাণু। শুক্রাণুটা হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে ছোট সেল, স্পার্ম। তাহলে দেখো, এটা প্রজননের দুইটা কোষই, একটা সবচেয়ে বড় হয়ে গেল, একটা সবচেয়ে ছোট হয়ে গেল, রিলেটেড না? এই জন্যই বললাম যে এই দুইটা মনে রাখা অ্যাকচুয়ালি সোজা। কোনো বইয়ে আবার সবচেয়ে ছোট কোষ লেখা আছে প্লেটলেট, অণুচক্রিকা। কোনো বইয়ে অণুচক্রিকাও কিন্তু বলা আছে সবচেয়ে ছোট কোষ হিসেবে। তবে শুক্রাণু যদি অপশনে থাকে, শুক্রাণুকেই তোমরা প্রেফারেন্স দিবা, ঠিক আছে?
শুক্রাণু যদি অপশনে থাকে শুক্রাণুকে প্রেফারেন্স দিবা। আর এক এক বইয়ে এক এক রকম ইনফরমেশন থাকা এই জিনিসগুলা কখনোই পরীক্ষায় আসে না। এই জিনিসটা তোমরা খুব ভালো করে শুনে রাখো। দেখো এই যে কোনো বইয়ের মধ্যে শুক্রাণু দেওয়া সবচেয়ে ছোট কোর্স, আবার কোনো বইয়ে অনুচক্রিকা দেওয়া, এই ধরনের কনফিউজিং ইনফরমেশন থেকে এইচএসসি তে বলো, অ্যাডমিশনে বলো, কোথাও কোনো কোয়েশ্চেন আমি আজ পর্যন্ত পাই নাই। যদি থাকেও সেটা ধরো 5-6 বছর 10 বছরের মধ্যে একবার কি দুইবার আসলেও আসতে পারে। কাজেই তোমরা এই সমস্ত কনফিউজিং ইনফরমেশন নিয়ে খুব বেশি মাথা ঘামাবা না, ঠিক আছে? এটা তোমাদের বোর্ড কোয়েশ্চেনেও আসবে না, এত কনফিউজিং জিনিস যেটা এক এক বই এক এক রকম দেওয়া, আবার মেডিকেল এক্সামেও আসবে না। আসলেও সেটা 1 নম্বরের মামলা। তোমার এটা যে আনসার করলে তুমি একদম বোর্ড ফার্স্ট হয়ে যাচ্ছ বা মেডিকেল ভর্তি পরীক্ষা ফার্স্ট হয়ে যাচ্ছ তাও না, আনসার না করতে পারলে তুমি যে খুব পিছিয়ে যাচ্ছ তাও না। দুইটা ইনফরমেশনই বইয়ের মধ্যে আছে, শুক্রাণুটা মোর অ্যাকুরেট, শুক্রাণুটা দাগানোর চেষ্টা করবা। অপশন আবার এই দুইটাই দিয়ে দিবে একসাথে, এটা হওয়ার চান্স খুবই কম। তোমরা অনেকেই অ্যাডমিশন টাইমে, বিশেষ করে আমরা তো অ্যাডমিশন স্টুডেন্টও পড়াই, অ্যাডমিশন টাইমে গিয়ে বিশেষ করে তোমরা এই ধরনের কনফিউজিং ইনফরমেশন নিয়ে মাথা ঘামাতে থাকো। এটা ভাইয়া এটা আসলে এটা দেখাবো নাকি এটা দেখাবো। আমার কথা হচ্ছে এগুলো আসার সম্ভাবনা কম, মাথায়ও ঘামায়ও না, এটারই শুধু শুধু সময় নষ্ট করো না। তারপরে বলে রাখলাম শুক্রাণু এবং অনুচক্রিকার মধ্যে দিস ইজ মোর অ্যাকুরেট, সো এটাই দেখানোর চেষ্টা করো। আর এই দুইটা জিনিস কখনো অপশনে একসাথে আসবে না, এটাও তুমি নিশ্চিত থাকতে পারো। মানবদেহ আলোচনা তো গেল, এইবারে আসো যে টোটাল যেই মানে জগৎটা, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, তাদের মধ্যে সবচেয়ে বড় ছোট কোষ কোনগুলা? সবচেয়ে বড় কোষটা হচ্ছে এমনি পৃথিবীর সবচেয়ে বড় কোষ, মানব দেহ না, সবচেয়ে বড় কোষ হচ্ছে একটা উট পাখির ডিম। উট পাখির ডিম, ঠিক আছে? উট উট পাখির ডিম। আর এই উট পাখির ডিমটার মেজারমেন্ট হচ্ছে 17 × 12.5 সেন্টিমিটার। 17 × 12.5 সেন্টিমিটার, এটা হচ্ছে মাপ। আর এই উট পাখির ডিমটা হচ্ছে টোটাল যে পৃথিবী তার কোষগুলোর মধ্যে সবচেয়ে বড়। সবচেয়ে ছোট কোনটা? সবচেয়ে ছোট কোষ হচ্ছে একটা অর্গানিজম এর কোষ, তার নাম হচ্ছে PPLO। PPLO ফুল ফর্ম হচ্ছে প্লিউরা নিউমোনিয়া লাইক অর্গানিজম। প্লিউরা নিউমোনিয়া লাইক অর্গানিজম, PPLO। এটাকে অনেক সময় মাইকোপ্লাজমাও বলা হয়, এটা হচ্ছে সবচেয়ে ছোট কোষ। তাহলে এখান থেকে আমাদের এই 5টা ইনফরমেশন একটু মনে রাখতে হবে। এটা খুবই সহজ। সবচেয়ে লম্বা কোষটা হচ্ছে একটা মোটর নিউরন, যেটা 1.37 মিটার লম্বা। এটা মানব দেহের সবচেয়ে বড় লম্বা কোষ। সবচেয়ে বড় কোষ, বড় মানে সাইজে বড়, লম্বা মানে হাইটে বড় বা লেংথে বড়। আর এটা হলো সাইজে বড়, কতটুকু সাইজে বড়, 3 ডাইমেনশনালি কতটুকু বড়। ডিম্বাণু হচ্ছে সেই বড় কোষটা। এই দিক থেকে সবচেয়ে ছোট হচ্ছে শুক্রাণু। তারপরে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম, ছোট হচ্ছে PPLO বা প্লিউরা নিউমোনিয়া লাইক অর্গানিজমের মধ্যে থাকা। এটা একটা এককোষী জীব, সো অবভিয়াসলি তার যে কোষটা একটাই কোষ, ওইটাই সবচেয়ে ছোট। আর এই PPLO আরেকটার নাম হচ্ছে মাইকোপ্লাজমা। তাহলে আশা করি এখান থেকে আমরা কোষ সংক্রান্ত মোটামুটি MCQ ভিত্তিক আলোচনাই হলো। আরেকটা হচ্ছে তোমাদেরকে এই যে কোষের যে একটা ভালো স্টুডেন্টের সংজ্ঞা, আরেকটা হচ্ছে একটু মিডিয়াম ক্যাটাগরির সংজ্ঞা শিখাই দিলাম। এই MCQ গুলো আশা করি তোমাদের মাথার মধ্যে খুব ভালোভাবে গেঁথে যাবে। আমরা স্লোলি আগাচ্ছি, বাট এই যেটা মুখস্থ করার সেটা যাতে খুব সহজে মাথার মধ্যে ঢুকে যায়, জন্য আস্তে আস্তে পড়াবো। আচ্ছা, তাহলে আমরা কোষের প্রিলিমিনারি আলোচনা যেহেতু করে ফেলেছি, এবার নেক্সট টপিকটাতে যাই। আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে এন্ডোসিম্বিওসিস। শব্দটাকে যদি একটু ভাগ করে দেই, এন্ডোসিম্বিওসিস। এন্ডো মানে ভেতরে, এটা তোমরা সবাই জানো। এন্ডো মানে ভেতরে, তোমরা সবাই জানো। সিম্বিওসিস মানে হচ্ছে মিথজীবিতা। তোমরা একটা শব্দ শুনছো না, মিথস্ক্রিয়া। মিথস্ক্রিয়া মানে কি? দুইটা জিনিসের মাঝখানে ইন্টারাকশন, একটা পজিটিভ ইন্টারাকশনকে বলা হচ্ছে মিথস্ক্রিয়া, রাইট? যখন ধরো তোমার একটা ফ্রেন্ডের সাথে আরেকজনের মানে তোমার খুব ভালো কমিউনিকেশন, খুব ভালো বোঝাপড়া, তখন আমরা সেই জায়গায় খুব সুন্দর প্রমিত ভাষায় বলতে পারি যে উমুক এবং উমুকের মাঝখানে বেশ ভালো মিথস্ক্রিয়া আছে। সো ভেতরে মিথজীবিতা, মিথস্ক্রিয়ার ওই মিথ, এটা হচ্ছে এন্ডোসিম্বিওসিসের মূল শব্দের অর্থটা।
এটাকে যদি আমি একটু এক্সপ্লেন করার জন্য আমার দুইটা অঙ্গাণু নিয়ে আলাপ করতে হবে। দেখো তো ছবি আঁকার সাথে সাথে বুঝে ফেলো কিনা এই জিনিসগুলো কি। একটা হচ্ছে দেখি কারা কারা আঁকার আগেই বুঝে ফেলো যে কি আঁকতেছি। বুঝে ফেলছো না অনেকেই, আশা করি সবাই বুঝে ফেলছো। এটা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া, তাই না? মাইটোকন্ড্রিয়া, এখানে দানা 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 থাকবে, দানা 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 থাকবে। দানা দানাগুলোকে কি বলে? এই মাইটোকন্ড্রিয়ার দুইটা মেমব্রেন থাকে, কিন্তু ভেতরে একটা বাইরে আরেকটা। ভেতরের মেমব্রেন গুলোর মধ্যে এই যে এরকম দানা দানা যেগুলো থাকে সেগুলোকে কিন্তু অক্সিসোম বলে, অক্সিসোম বলে। আর তোমরা যদি আরেকটা ক্লাস তোমাদেরকে প্রিলিমিনারি ক্লাস হিসেবে দিয়েছিলাম মাইটোকন্ড্রিয়ার ভিতরে কিভাবে এটিপি তৈরি হয়, ইউটিউব চ্যানেলে যখন এই ভিডিওটা আপলোড হচ্ছে তোমরা সাইডে সাজেশন হিসেবে ভিডিওটা চলে আসবে। সো এই ভিডিওটা তোমরা দেখতে পারো যে মাইটোকন্ড্রিয়াতে কিভাবে কি প্রসেসে এটিপি তৈরি করা হয়। তাহলে ওই ভিডিওটাকে সেভ করে রাখতে পারো, পরবর্তীতে দেখলা। এনিওয়ে, সেটাও খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও, আশা করি দেখলে ভালো লাগবে। সেখানে তোমরা গেলে দেখতে পারবা যে অ্যাকচুয়ালি দানাগুলাকে যেমন অক্সিসোম বলি, এগুলো আসলে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ইলেকট্রনকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করে বিভিন্ন প্রোটিন, সেগুলা দানা দানা দানার মধ্যে দেখা যায়। এনিওয়ে, এটা মাইটোকন্ড্রিয়া। আমরা বলছিলাম দুইটা অঙ্গাণু নিয়ে আলোচনা করা লাগবে এন্ডোসিম্বিওসিসের জন্য। আরেকটা হচ্ছে কিভাবে আঁকবো, এই এরকম কিছু স্ট্যাক আঁকলাম, এই আরেকটা, এই এই এরকম কিছু স্ট্যাক আঁকলাম, এই আরেকটার সাথে কানেক্ট করে দিলাম। এইটা হচ্ছে আমাদের, বলো তো দেখি, এই যে এরকম বুক শেলফের মধ্যে বিভিন্ন স্ট্যাক, বিভিন্ন তাক, তারপর আবার কিছু লাইন দিয়ে এগুলোকে জড়ো করে দিচ্ছে, এটা কোন ধরনের অঙ্গাণু? 9 কিন্তু তোমরা পড়ে আসছো। এক পাশে একটা মাইটোকন্ড্রিয়া, এটা হলো মাইটোকন্ড্রিয়া, এম ছোট হাতে লিখলাম, আর এটা হচ্ছে আমার ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট। এই দুইটা অঙ্গাণুর মাঝখানে একটা ইন্টারাকশন হয়, বুঝতে পারছো? কোষের সাথে এই দুইটা অঙ্গাণুর। সায়েন্টিস্টের ধারণা হচ্ছে, আচ্ছা ভালো কথা, ধারণাটা বলার আগে একটা ইনফরমেশন দিয়ে নিই। মাইটোকন্ড্রিয়া বলো অথবা প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট বলো, এই দুজনের একটা খুবই ইম্পর্টেন্ট বিশেষত্ব আছে। বিশেষত্বটা হচ্ছে এদের দুজনেরই নিজস্ব আলাদা ডিএনএ আছে, নিজস্ব ডিএনএ আছে, এদের আলাদা নিজস্ব ডিএনএ আছে। খুবই ইন্টারেস্টিং না? এবং এদের আলাদা রাইবোজোমও আছে, এরও 70S রাইবোজোম আছে। 70S রাইবোজোম কি, একটু পরে রাইবোজোম নিয়ে আলোচনা যখন করব তখন বিস্তারিত বলবো। ক্লোরোপ্লাস্টেরও 70S রাইবোজোম আছে, 70S রাইবোজোম আছে। 70S রাইবোজোম, 70S, আবারও বলতেছি 70S জিনিসটা কি একটু পরেই বুঝবা, আপাতত জাস্ট মাথায় রাখো 70S, এই নাম্বার আর এস ওয়ার্ডটা মাথায় রাখো। 70S রাইবোজোম হচ্ছে একটা আদি কোষের বৈশিষ্ট্য। তোমার 9-10 পড়ে আসছো না আদি কোষ এবং প্রকৃত কোষ, আর এটা নিয়ে আমরা এখন ডিটেলস আলোচনা ইচ্ছা করে আমি করতেছি না, কারণ তোমরা 9-10 এটা দেখে আসছো। তোমরা জানো যে আদি কোষের ভেতরে প্রকৃত কোনো নিউক্লিয়াস থাকে না, কোনো নিউক্লিয়ার মেমব্রেন থাকে না। এছাড়া মেমব্রেন বেষ্টিত বা আবরণী বেষ্টিত অন্যান্য যে অঙ্গাণুগুলা, যেরকম তোমার প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা, গলগি বডি, এগুলো কত কিছু আদি কোষের মধ্যে থাকে না। আদি কোষের মধ্যে থাকে কি শুধু রাইবোজোম, যেটা প্রকৃত কোষের মধ্যে আছে, আদি কোষের মধ্যে আছে। কিন্তু আদি কোষের রাইবোজোমটা হচ্ছে 70S। আর আমরা যারা প্রকৃত কোষী প্রাণী, আমাদের দেহের ভিতরে কিরকম রাইবোজোম থাকে জানো? কোষের ভিতরে 80S রাইবোজোম থাকে। তাহলে ওদের 70S রাইবোজোম থাকে, ওদের নিজস্ব ডিএনএও থাকে, যেটা একটা সার্কুলার ডিএনএ, বৃত্তাকার নিজস্ব ডিএনএ থাকে, যেটা হচ্ছে বৃত্তাকার। আমাদের ডিএনএটা কি, এটাও তোমার 9-10 পড়ে আসছো। আমাদের ডিএনএটা ডাবল হেলিক্স না, স্ট্রাকচারটা ডাবল হেলিক্স না, দুটো আলাদা আলাদা সিঁড়ির মতো পেঁচায় 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 যেতে থাকে না আমাদের ডিএনএটা? ডাবল হেলিক্স, দুইটা আলাদা আলাদা সিঁড়ি আছে, হেলিক্স আছে। ওদের কিন্তু সেরকম না, বৃত্তাকার একটা ডিএনএ। এবং রাইবোজোমও থাকে প্রকৃত কোষের না, আদি কোষে থাকা রাইবোজোম। তাহলে আলাদা আলাদা নিজেদের কোষের ভেতরে অঙ্গাণুর মধ্যে আলাদা আলাদা ডিএনএ আছে। ডিএনএ থাকার অর্থ কি চিন্তা করো তো একটা সেকেন্ড। তোমার বাবা মার মতো যে তুমি হইছো সন্তান হিসেবে, এটা কেন হয়েছে অ্যাকচুয়ালি? কারণ তোমার বাবা মার ডিএনএ সরাসরি তোমার দেহের ভিতরে ট্রান্সফার হয়েছে যখন তুমি এই পৃথিবীতে আসছো। সরাসরি ওই ডিএনএটা তোমার বাবা মার কাছ থেকে ডিএনএ, দুইজনেরই ডিএনএ সেগমেন্ট তোমার শরীরের ভিতরে আছে, তোমার ডিএনএ ভিতরে এখন আছে। সো ডিএনএ থাকার অর্থ কি? কোনো কিছুর মাঝে ডিএনএ থাকার অর্থ হচ্ছে সে কি করতে পারে,
প্রজনন করতে পারে, সে সংখ্যা বৃদ্ধি করতে পারবে। এটাই কিন্তু জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, যে যে জীবিত তার ভেতরে অবশ্যই ডিএনএ থাকতে হবে, তার ভেতরে অবশ্যই ডিএনএ থাকতে হবে। সো মাইটোকন্ড্রিয়া, আচ্ছা আমরা এটা ফুল ফর্মে লিখে দিই, এটা কেমন লাগতেছে। মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্টের ভেতরে যেহেতু নিজস্ব ডিএনএ আছে, 70S রাইবোজোম আছে বলে আমরা বলতেছি, তার মানে কি এটা অনেকটা নিজের সংখ্যা বৃদ্ধি করতে পারে, কোষ এর ভেতরেই আলাদা আলাদা ভাবে নিজের সংখ্যা বৃদ্ধি করতে পারে। ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেল না? অ্যাকচুয়ালি কিন্তু ব্যাপারটা এরকমই, এদের দুইজনেরই নিজেদের সংখ্যা বৃদ্ধি করার একটা ক্যাপাসিটি আছে কোষের ভেতরে, মাইটোকন্ড্রিয়া বলো বা প্লাস্টিড বলো। তাহলে অনেকটা আলাদা সত্তার মতো হয়ে গেল না ব্যাপারটা? সায়েন্টিস্টরা মনে করে আগে, মানে বহু বহু কোটি কোটি বছর পূর্বে, এই মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট অ্যাকচুয়ালি কোষের ভেতরের অঙ্গাণু না, বরং তারা আলাদা স্বাধীন সত্তা হিসেবে এক্সিস্ট করত, ব্যাকটেরিয়া হিসেবে এক্সিস্ট করত। কারণ আমরা জানি ব্যাকটেরিয়া হচ্ছে আদিকোষী অর্গানিজম। সো আমাদের মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টকেও একটা সময় ব্যাকটেরিয়া হিসেবে ধরা হইতো, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়াকে বলা হইতো আমার বায়োবিও ব্যাকটেরিয়া, যেহেতু মাইটোকন্ড্রিয়ার মধ্যে বায়োবিও শ্বসন হয়, এই জন্য এটাকে বায়োবিও ব্যাকটেরিয়া ধরা হইতো, ব্যাক দিয়ে ব্যাকটেরিয়া বুঝাইলাম। আর ক্লোরোপ্লাস্টকে ধরা হইতো ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া, যেহেতু সে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ করতে পারে, ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া। তো যেটা হইলো, এটা সায়েন্টিস্টদের থিওরি, এটা প্রমাণিত কোনো কিছু না, থিওরি, যে তোমার মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট একটা সময় এরকম বায়োবিও ব্যাকটেরিয়া আর ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া হিসেবে এক্সিস্ট করতো। এরপরে তারা এই দুইটা জিনিস কোষের ভেতরে ঢুকে পড়ে, কোষের ভেতরে ঢুকে কোষের সাথে মিথজীবিতা করতে থাকে। মিথজীবিতা মানে কি? দুটো জিনিসের মাঝখানে মিথজীবিতা হওয়ার মানে একজন আরেকজনকে বেনিফিট দিচ্ছে। যেমন আমরা ভাইরাসের কথা যদি চিন্তা করি, ভাইরাস কিন্তু আমাদের শরীরে যখন প্রবেশ করে তখন সে কি হিসেবে প্রবেশ করে? প্যারাসাইট হিসেবে প্রবেশ করে। সে তখন হচ্ছে পরজীবী, সে আমাদের শরীরে ঢুকতেছে, আশ্রয় নিচ্ছে, আমাদের শরীর থেকে পুষ্টি নিচ্ছে, সার্ভাইভ করতেছে, মাল্টিপ্লাই করতেছে, আবার আমাদের ক্ষতিও করতেছে। আমাদের কোনো উপকার তো সেখানে করতেছে না, আমাদের শরীরের ভিতরে রোগ হচ্ছে, আমাদের মানে সমস্যা সৃষ্টি করতেছে। এই ধরনের ইন্টারাকশন কিন্তু মিথজীবিতা না। মিথজীবিতা হচ্ছে এই যে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট কোষের ভেতরে থাকলো, আবার সে মাইটোকন্ড্রিয়া হচ্ছে শক্তি জেনারেট করতেছে, আর ক্লোরোপ্লাস্ট হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার তৈরি করতেছে, এটা কোষের লাভ হচ্ছে না। আর এদের লাভ কি? কোষের ভেতরের আশ্রয়, কোষের ভেতরে সে একটা হ্যাবিটেট পাচ্ছে। সো এই ধরনের মিথজীবিতা করে একটা পর্যায়ে গিয়ে মিথজীবিতাটাই কনভার্ট হয়ে যায় কোষের অঙ্গাণু হিসেবে। এখন আমাদের কোষের ভেতরে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় অঙ্গাণু হিসেবে। এখন আমরা সেটাকে আর মিথজীবিতা বলি না, বরং এটা কোষেরই একটা পার্ট। এটা সায়েন্টিস্টদের থিওরি আর কি। তবে এই থিওরিটার সাথে অনেকটা এভলিউশন জড়িত, তো যে তোমার মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট কাইন্ড অফ মানে এভলিউশন করতে করতে বিবর্তনের আগে একটা পর্যায়ে তারা স্বাধীন ব্যাকটেরিয়া ছিল, এরপর আস্তে আস্তে গিয়ে তারা মিথজীবিতা করতে করতে এখন বিবর্তনের মাধ্যমে হচ্ছে কোষের অঙ্গাণুতে পরিণত হয়ে গেছে। এই বিবর্তন ভিত্তিক ধারণাগুলোর সাথে কিন্তু তোমার ইসলামের যেই আকিদা, যেই ইমানের বেসিক কনসেপ্টটা, সেটার মধ্যে কিন্তু একটা ক্ল্যাশ আছে। এগুলো সম্বন্ধে তোমরা মোটামুটি জানো, আমি আর এখানে এক্সপ্লেন করলাম না। বাট এই জিনিসগুলো সম্বন্ধে যখন আমরা পড়াশোনা করবো তখন কিন্তু আমরা একটু কেয়ারফুলি পড়াশোনা করবো, যাতে আমাদের মুসলিম হিসেবে পরিচয়ের মধ্যে যদি কোনো সংঘাত না থাকে। বইয়ের মধ্যে একটা জিনিস বলা আছে, তাই তোমাদেরকে বললাম আবারও, এটা জাস্ট একটা থিওরি, প্রমাণিত কোনো কিছু না। বাট এই বিবর্তন সংক্রান্ত জিনিসগুলো পড়াশোনা করার ব্যাপারে আমরা খুব কেয়ারফুল থাকবো, যাতে এমন কোনো কিছু বিশ্বাস না করি যেটা আমাদের মুসলিম আকিদার সাথে, ইসলামের আকিদার সাথে সংঘর্ষ হয়। এখান থেকে কোয়েশ্চেন কি আসতে পারে? এন্ডোসিম্বিওসিসের অনেক ব্যাখ্যা দিলাম, পরীক্ষায় কিন্তু অ্যাকচুয়ালি আসবে এটাই, এন্ডোসিম্বিওসিসের সাথে কোন দুইটা অঙ্গাণু জড়িত? মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট অথবা প্লাস্টিড। আর কি আসতে পারে? কোষের ভেতরে কোন কোন অঙ্গাণু নিজস্ব ডিএনএ আছে এবং নিজস্ব 70S রাইবোজোম আছে, আদিকোষী রাইবোজোম আছে। উত্তর হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট। এভাবে এক বাক্যেই বলে ফেলতে পারতাম, বাট আমি প্রায় 10 মিনিটের মতো, ক্লোজ টু 10 মিনিট ব্যয় করে পুরোটা তোমাদেরকে বুঝাইলাম। কারণ কি, এই ক্লাস তোমাদের সিকিউ সাজেশনের ক্লাস না, এই ক্লাস হচ্ছে তোমাদের মজা দেওয়ার ক্লাস। এনজয় করো যে এই জিনিসটার মাঝখানে নিজস্ব ডিএনএ আছে, তার মানে তারা নিজেরা মাল্টিপ্লাই করতে পারে, আলাদা সত্তা হিসেবে তারা এক্সিস্ট করার একটা সম্ভাবনা ছিল বলে সায়েন্টিস্ট এটা মনে করতেছে। ঠিক আছে, একসময় এদেরকে বায়োবিও ব্যাকটেরিয়া বা ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া হিসেবে এক্সিস্ট করতে পারে, এটা সায়েন্টিস্টরা মনে করে। তারপর আবার কোষের ভিতরে থাকা শুরু করলো, থাকতে থাকতে একটা পর্যায়ে মিথজীবিতা করে এখন তারা কোষীয় অঙ্গাণু হয়ে গেছে। এগুলো কাইন্ড অফ ইন্টারেস্টিং বিষয়। সো ইন্টারেস্টিং বিষয়গুলো আমরা সময় নিয়ে এক্সপ্লেন করব, যাতে তোমরা একটু মজা পাও। ঠিক আছে, আচ্ছা, এই রকম একটা ছবি সেতুর মতো পরিচিত, যদিও এটা একটু ভালো বেটার একটা ছবি তোমাদেরকে দেখাচ্ছি। সেলের বা উদ্ভিদ কোষের একটা 3D পিকচার। নর্মালি আমরা কোষের এরকম একটা ছবি দেখে, 2 ডাইমেনশনাল বৃত্তাকার, সেখানে মাঝখানে একটা নিউক্লিয়াস থাকবে,
তার পাশে এই যে নিউক্লিয়ার রেটিকুলাম থাকবে, তারপরে যে এখানে হচ্ছে তোমার রাইবোজোম থাকবে, তো রাইবোজোম বলতেছি, এন্ডোপ্লাজমিক জালিকা থাকবে, তারপর এখানে কিছু কিছু প্লাস্টিড থাকবে, প্লাস্টিড থাকবে, প্লাস্টিড থাকবে। আর এখানে ধরো একটা মাইটোকন্ড্রিয়া এঁকে দিলাম, মাইটোকন্ড্রিয়া এঁকে দিলাম, ডট 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 দিয়ে দিলাম। তো এইরকম একটা ছবির সাথে তোমরা বেশি পরিচিত। আরো অনেক কিছুই থাকে এখানে, আমি বেসিকটা বলতেছি যে উদ্ভিদ কোষটা এরকম 2 ডাইমেনশনাল একটা পিকচার দেখেও তোমরা বেশি অভ্যস্ত, বাট নেট থেকে আমি তোমাদের জন্য একটা 3 ডাইমেনশনাল ছবি নিয়ে আসছি, যাতে তোমরা একটু বেটার বুঝতে পারো সবকিছু। হ্যাঁ, আমরা এখানে উদ্ভিদ কোষের মধ্যে কি কি থাকে এটা নিয়ে খুব বেশি ডিসকাশন করব না, বুঝছো? খুব বেশি ডিসকাশন করব না, কারণ এখানে আশা করি তোমাদের কাউকে চেনে দেওয়ার কোনো কিছু নাই। 90 থেকে তোমার সব ভালোভাবে পড়ে আসছো। এই যে এই জিনিসটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের উপরে হচ্ছে আমার এন্ডোপ্লাজমিক জালিকা থাকে। তারপর এই যে এন্ডোপ্লাজমিক জালিকার কাছাকাছি নিউক্লিয়াসের নিচে সাধারণত গলজি বডিকে দেখানো হয়। না সরি, এটা এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সরি, এই যে এইটা হচ্ছে গলজি বডি, এই জিনিসটা হচ্ছে গলজি বডি। তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। হ্যাঁ, তারপরে এইখানে আমরা মাইটোকন্ড্রিয়া দেখতে পারতেছি। ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা মোটামুটি মানে অভ্যস্ত আছো, পরিচিত আছো, তাই আলাদা আলাদাভাবে কোনটা কোন পার্ট এটা নিয়ে আমি আলোচনা করবো না। তবে বইয়ের হাসান স্যারের যে বোটানি বইটা, অবশ্যই অবশ্যই তোমরা হাসান স্যারের বোটানি বইটা সাথে রাখবা যখন আমরা এই ক্লাসগুলো করতেছি। সরি, এটা আমার আগেই বলা উচিত ছিল। যদি সামনে বই না থাকে, হাসান স্যারের একটা বোটানির বই অথবা নেট থেকে নামানো পিডিএফটা নিয়ে বসো। তো সেখানে দেখবা যে আদর্শ উদ্ভিদ কোষের একটা টাইটেল দিয়ে উদ্ভিদ কোষের একটা ছক দেওয়া আছে। এই ছকটা থেকে অনেক এমসিকিউ কোয়েশ্চেন আসে। সেই কারণে আমরা আলাদাভাবে ছবিটা এখানে দেখাচ্ছি জাস্ট তোমাদের একটু রিলেট করার জন্য, বাট আমরা এখানে আলাদাভাবে এক্সপ্লেন করলাম না কোনটা কি, কারণ তোমরা এটা 9-10 পড়ে আসছো। যেটা এক্সপ্লেন করবো সেটা হচ্ছে উদ্ভিদ কোষে কোন কোন পার্ট গুলো থাকে। প্রথমত প্রথমত উদ্ভিদ কোষের মৃত অংশ, মৃত অংশ এবং জীবিত অংশ, এভাবে মূল মোটা দাগে দুইটা ভাগে ভাগ করা যায়, জীবিত অংশ এবং মৃত অংশ। ঠিক আছে, জীবিত অংশ এবং মৃত অংশ। মৃত অংশের মধ্যে থাকে এই যে আমরা বলছিলাম না একটু পরেই কোষ প্রাচীর সংক্রান্ত আলোচনা আসবে, এই যে কোষ প্রাচীর সংক্রান্ত আলোচনা চলে আসছে, কোষ প্রাচীর মৃত অংশ। আরটা থাকে হচ্ছে কোষস্থ নির্জীব বস্তু। কোষের ভেতরে কিছু রাসায়নিক পদার্থ থাকে যেগুলা অবভিয়াসলি মৃত, যেগুলোর মধ্যে কোনো প্রাণ নাই, যেগুলোর মধ্যে কোনো প্রাণ নাই। এই হচ্ছে তোমার কোষের ভেতর মৃত অংশ। আর জীবিত অংশগুলোকে আমরা সাধারণত প্রোটোপ্লাজম বলি, প্রোটোপ্লাজম। কোষের ভেতরে যাই লিভিং পার্ট সেটাই প্রোটোপ্লাজম। এই কারণেই কিন্তু প্রোটোপ্লাজমকে বলা হয় জীবনের ভৌত ভিত্তি। কালারটা একটু চেঞ্জ করি, ডার্ক একটা কালার দিতে হবে। জীবনের জীবনের ভৌত ভৌত ভিত্তি। ঠিক আছে, প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি কেন বলে? কারণ এখান থেকে মানে যে কোষের লিভিং পার্টটা, জীবিত অংশের কোষের যা কিছু লিভিং পার্ট আছে কোষ প্রাচীরের ভেতরে, কোষের যে উদ্ভিদ কোষের মধ্যে থাকে স্পেসিফিক জিনিসটা কোষ প্রাচীর, সেটার ভেতরে যা কিছু আছে জীবিত সবই হচ্ছে আমার প্রোটোপ্লাজমের অন্তর্ভুক্ত। এই জন্য যেহেতু জীবিত যা কিছু আছে কোষে সেটা যদি প্রোটোপ্লাজমে ধারণ করতেছে, সেজন্য আমরা এটাকে বলতেছি কোষের মানে জীবনের ভৌত ভিত্তি। অল রাইট, তাহলে প্রোটোপ্লাজম থেকে আমি আলোচনাটা কন্টিনিউ করি। প্রোটোপ্লাজমের ভেতরে কি কি থাকে? বেসিক্যালি 3টা জিনিস থাকে। একটা হচ্ছে আমার কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি। কোষ প্রাচীরের ভেতরে আবার আরেকটা আবরণ থাকে যেটাকে আমরা বলতেছি কোষ ঝিল্লি, এটা কিন্তু জীবিত। তাহলে কোষ ঝিল্লিও একটা পর্দা বা মেমব্রেন, কোষ প্রাচীরও একটা প্রাচীর, ওয়াল। সো একটা ওয়ালকে আমরা মৃত ক্যাটাগরিতে ফেলে দিলাম, কোষ ঝিল্লি আবার ঠিকই জীবিত বলতেছি। এটা কেন? সামনে আলোচনা আসতেছে, একটু ওয়েট করো। আর কোষ ঝিল্লির চারপাশে এই যে ধরো এটা যদি কোষ ঝিল্লি হয়, যে কোষের একদম ভেতরের যে অংশটুকু এটা যদি কোষ ঝিল্লি হয়, এই কোষের ভেতরে যা কিছু আছে নিউক্লিয়াসটা বাদে, নিউক্লিয়াসটা বাদে আর যা কিছু আছে সবই হচ্ছে আমার, বলতো দেখি কি, সাইটোপ্লাজম। আশা করি এটা 9-10 পড়ে আসছো, একদম বাচ্চাদের পড়াশোনা। সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম। আর লাস্টলি আমরা নিউক্লিয়াসটাকে আলাদা করে ধরি, নিউক্লিয়াস, কারণ নিউক্লিয়াস হচ্ছে কোষের সর্দার। হ্যাঁ,
কোষের মস্তিষ্কও বলা হয়, কোষের ব্রেইনও বলা হয়। ব্রেইন দিয়ে পুরো বডিটা সর্দার না, সবকিছুকে রেগুলেট করতেছে না। নিউক্লিয়াসও অ্যাকচুয়ালি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোষের যাবতীয় কার্যক্রমকে নিয়ন্ত্রণ করতেছে। অ্যাকচুয়ালি সকল আমাদের শরীরের ভিতরে যত কোষ আছে সবগুলা কোষে সবগুলা নিউক্লিয়াসের মধ্যে থাকা যে ডিএনএ মধ্যে থাকা জিন, এই জিন দিয়েই কিন্তু শরীরের সকল অভ্যন্তরীণ এবং বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয়। সো আলটিমেটলি নিউক্লিয়াস অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট, যেহেতু এই জন্য আমরা এটাকে আলাদাভাবে ডিসকাশন করি। আচ্ছা, সাইটোপ্লাজমের মধ্যে আবার সাইটোপ্লাজমের মধ্যে বেশ কিছু অঙ্গাণু থাকে, যার মধ্যে মাইটোকন্ড্রিয়া আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, প্লাস্টিড আছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। আর নিউক্লিয়াসের মধ্যে আবার চারটা গুরুত্বপূর্ণ অংশ থাকে। নিউক্লিয়াসের চারপাশে নিউক্লিয়ার পর্দা থাকে। নিউক্লিয়াসের ভেতরে থাকে হচ্ছে তোমার কি জানি বলে এটাকে, নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়াসের ভিতরে যে তরল পদার্থটা সেটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজমের ভিতরে ছোট একটা গোল্ডের মতো নিউক্লিওলাস থাকে। তারপরে চুলের মধ্যে কি থাকে, ক্রোমাটিন রেটিকুলাম থাকে বা ক্রোমাটিন তন্তু থাকে। এই জিনিসগুলো সম্বন্ধে তোমরা জানো, বুঝছো, এই জন্য আমি আলাদাভাবে লিখে দিলাম না। সব কিছুকে একদম স্পুন ফিডিং করাটা একটা খারাপ টিচারের বৈশিষ্ট্য। চাইলে আমি পুরো বইটাই, ওই যে তোমরা যেটা অনেক সময় ম্যারাথন ক্লাস করো, ম্যারাথন ক্লাসগুলোতে যদিও সবকিছু ইনক্লুড করা হয় না, ইম্পর্টেন্ট ইনফরমেশন ইনক্লুড করা হয়, বাট সবকিছু খাওয়ায় দেওয়া, একদম একটা সবকিছু খাওয়ায় দেওয়া আমি এটা টিচার হিসেবে অপছন্দ করি, বুঝছো। নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের ভেতরে কি কি জিনিস থাকে এগুলো তোমরা 19 অলরেডি পড়ে আসছো, এবং এমনকি তারও আগে থেকে পড়ে আসার কথা, সেগুলো অনেক ইজি। আমি এটা নিয়ে এখন আর ডিসকাশন করলাম না। এই পুরো ছকটা অ্যাকচুয়ালি এখানে ইনক্লুড করা, এখান থেকে কোনো এমসিকিউ তেমন আসবেও না, কারণ এগুলো তোমরা জানো এখান থেকে কি বা এমসিকিউ আসবে হচ্ছে এই যে কোষস্থ নির্জীব বস্তু, এই পার্টটা থেকে। কোষের যে নির্জীব বস্তুগুলো থাকে সেটাকে তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সঞ্চিত বস্তু, যেটা হচ্ছে কোষের ভেতরে সঞ্চয় করা হয়, সঞ্চিত বস্তু। আরেকটা হচ্ছে তোমার কোষস্থ বর্জ্য পদার্থ, যে জিনিসগুলো হচ্ছে কোষের ভেতরে উৎপন্ন হয়, এরপরে কোষ থেকে বাইরে বের করে দেওয়া হয়। বর্জ্য পদার্থ মানে কি, কোষের ভেতরে যেটা উৎপন্ন হবে বিভিন্ন কেমিক্যাল রিঅ্যাকশনের কারণে, আলটিমেটলি সেটাকে বডির বাইরে বের করে দিতে হবে। উদ্ভিদ কোষের সেম জিনিস, কিছু বর্জ্য পদার্থ এরকম উৎপন্ন হয় আনওয়ান্টেড, যেটা শরীর থেকে বের করে দিতে হয়, এটা হচ্ছে তার জন্য বর্জ্য পদার্থ। আর লাস্টলি কিছু নিঃসরিত পদার্থ। নিঃসরিত আর বর্জ্যের মধ্যে পার্থক্য আছে, অনেক সময় তোমরা দুইটাকে গুলায় ফেলো। নিঃসরিত মানে হচ্ছে, নিঃসরিত না, নিঃসৃত একটু ভুল হয়েছে, নিঃসৃত বাংলা শব্দটার মধ্যে একটু ভুল হয়েছে। নিঃসরণ, নিঃসরণ হচ্ছে আমার বিশেষ্য, নিঃসৃত হচ্ছে বিশেষণ। বাংলা আমার খুব ভালো লাগে, বুঝছো, এই বিশেষণ এই পার্টগুলা। এনিওয়ে, সঞ্চিত, বর্জ্য, নিঃসৃত, এই তিন ধরনের ক্যাটাগরি জিনিস। আমরা বলতেছিলাম যে নিঃসৃত এবং বর্জ্য পদার্থের মধ্যে ডিফারেন্সটা কি। দেখো, এই আঁকাআঁকিগুলো একটু মুছে দেই, তাহলে বুঝাইতে সুবিধা হবে। খেয়াল করো, যেটা হচ্ছে তোমার কোষের ভেতরে উৎপন্ন হচ্ছে কিন্তু কোষের জন্য গুরুত্বপূর্ণ, কোষের ভেতরে উৎপন্ন হচ্ছে কিন্তু কোষের জন্য গুরুত্বপূর্ণ, সেটা কি? কোষ থেকে ধরো এই যে কোষের বাইরের কিছু ইন্টারসেলুলার স্পেস থাকে না, ইন্টারসেলুলার স্পেস, আন্তঃকোষীয় যে ফাঁকা জায়গাটা, এই আন্তঃকোষীয় ফাঁকা জায়গা থেকে, মানে প্রথমত কোষের বাইরে বের হয়ে নিঃসৃত হয়ে এই আন্তঃকোষীয় ফাঁকা জায়গা আছে, সেখান থেকে ট্রান্সপোর্টেড হয়ে এক কোষ থেকে আরেক কোষ বা উদ্ভিদের এক অঙ্গ থেকে আরেক অঙ্গতে যাইতে পারে, রাইট? আর ট্রান্সপোর্ট করার জন্য আমাদের জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু আছে, এটা তুমি 19 পড়ে আসছো, উদ্ভিদ দেহে গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে ট্রান্সপোর্ট করার জন্য, তাই না? তাহলে এইটা হচ্ছে তোমার নিঃসৃত পদার্থ, যেটা উদ্ভিদের দেহের ভেতরে কোষের মধ্যে তৈরি হচ্ছে, আর এটা তার বডির জন্য গুরুত্বপূর্ণ। আর গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে খালি এক কোষের মধ্যে রাখলেই হবে, এটা আবার এক কোষ থেকে আরেক কোষে বা এক অঙ্গ থেকে আরেক অঙ্গে নেওয়ার দরকার পড়ে না। এই জন্য কোষ থেকে বাইরে বের হচ্ছে, বাট দেহের ভিতরে আছে। এটা হচ্ছে নিঃসৃত পদার্থ, উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ। আর বর্জ্য পদার্থটা হচ্ছে যেটা উদ্ভিদের জন্য আনওয়ান্টেড, কোষের ভেতরে তৈরি হইতেছে বাট আনওয়ান্টেড, এইটা হলো বডির বাইরে, একদম বডির বাইরে বের করে দিতে হবে। এইটা ধরো, এই যে সাদা জায়গাটা ধরো হচ্ছে আন্তঃকোষীয় ফাঁকা জায়গা, আর এই কালোটা মানে হচ্ছে ধরো বের করে দিছি, তাহলে বের করে দিচ্ছি হচ্ছে আমরা টোটালি বর্জ্য পদার্থ। আর যেটা হচ্ছে কোষের ভেতরে, এই যে এটা, আর যেটা আমরা কোষের ভেতরে তৈরি করে তারপরে হচ্ছে জাস্ট আন্তঃকোষীয় ফাঁকা জায়গাগুলোর মধ্যে বা এক কোষ থেকে আরেক কোষে নিয়ে যাচ্ছি, সেইটা হচ্ছে আমার নিঃসৃত পদার্থ। বুঝতে পারছো পার্থক্যটা? এটা হচ্ছে আমার নিঃসৃত পদার্থ। এই হচ্ছে তোমার বর্জ্য আর নিঃসৃত পদার্থের মধ্যে পার্থক্য। এখন পার্থক্য তো বুঝলাম, আমরা চলে যাই এক্সাম্পল গুলোর মধ্যে, যে এক্সাম্পল গুলো হচ্ছে তোমাদের এমসিকিউতে আসবে, সঞ্চিত বস্তুগুলোকে মনে রাখা অনেক সহজ। এটা হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট, তারপর হচ্ছে প্রোটিন বা আমিষ,
প্রোটিন বা আমিষ, লাস্টলি হচ্ছে ফ্যাট বা চর্বি। আশা করি এই তিনটাকে আলাদাভাবে এক্সপ্লেন করার দরকার নেই। আমাদের যে খাবার, বুঝতেই পারতেছো, খাবার গুলাই কিন্তু আমাদের শরীরে আলটিমেটলি সঞ্চয় করতে হবে। শরীরে বলতে কোষের ভেতরে সঞ্চয় করতে হবে। শরীরে সঞ্চয় করা মানে তো অ্যাকচুয়ালি আমাদের শরীরের ভেতরে বিভিন্ন কোষগুলোর মধ্যে সঞ্চয় হচ্ছে, তাই না? তো কোষের ভেতরে এরকম সঞ্চিত বস্তু হিসেবে বিভিন্ন খাবারগুলা থাকে, বিভিন্ন খাবারগুলা থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট। বর্জ্য পদার্থ, শুনো, উদ্ভিদের জন্য যেটা বর্জ্য হিসেবে ফেলে দিচ্ছে, সেটাই আমরা এক্সট্রাক্ট করে যত রকমের উদ্ভিজ্জ জিনিসগুলো বানাই, ইম্পর্টেন্ট কেমিক্যাল সাবস্টেন্স, ঠিক আছে? সেগুলো সবই হচ্ছে উদ্ভিদের জন্য বর্জ্য পদার্থ। মানে আল্লাহর কত কুদরতি সৃষ্টি ব্যাপারটা, তাই না? যেটা উদ্ভিদ বর্জ্য পদার্থ মনে করে ছেড়ে দিচ্ছে, এইটাকেই এক্সট্রাক্ট করে, কালেক্ট করে, সংগ্রহ করে আমরা আমাদের নিজেদের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের দৈহিক বলতেছি, দৈনন্দিন প্রয়োজনে বিভিন্ন জিনিসপত্র বানাচ্ছি, ইউজ করতেছি। আল্লাহর কত কুদরত, সুবহানাল্লাহ। সো বর্জ্য পদার্থ জিনিসগুলো কি কি? রেজিন একটা পদার্থ, এগুলোর নামগুলো একটু বিদঘুটে। রেজিন, তারপর আছে হচ্ছে টেনিন, টেনিন, তারপর হচ্ছে গাম বা আঠা, তারপর আমরা এখান থেকে রাবারও তৈরি করি, রাবার, তারপর বিভিন্ন অ্যালকালয়েড, এটা একটু ইংরেজিতেই লিখলাম, অ্যালকালয়েডের উদাহরণ হচ্ছে, তোমরা আফিমের নাম শুনছো না? ওপিয়াম প্ল্যান্ট থেকে যেটা কালেক্ট করা হয়। এটা কিন্তু শুধু নেশাখোর জাতীয় পদার্থ তাই না, এই ওপিয়াম টাইপ অফ সাবস্টেন্সকে ইউজ করে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ মেডিসিন বানানো হয় আমাদের বিভিন্ন মানে কমপ্লিকেটেড ডিজিজের সলিউশন হিসেবে। যে এই ওপিয়াম এক্সট্রাক্ট থেকে বানানো যেটা এক ধরনের অ্যালকালয়েড টাইপ অফ পদার্থ। এই অ্যালকালয়েড নিয়ে তোমরা যদি মেডিকেলে ঢুকো, ইনশাল্লাহ ঢাকা মেডিকেল কলেজে স্কুল ম্যাথমেটিক্স এবং সততা মেডিকেল প্রকল্পের যে স্টুডেন্টরা যাচ্ছ, আমার জুনিয়র হিসেবে যারা ডিএমসিতে আসতেছো বা অন্য কোনো মেডিকেলে আসতেছো, তারা কিন্তু এই অ্যালকালয়েড টাইপ অফ সাবস্টেন্স নিয়ে তোমাদের এমবিবিএস এর থার্ড ইয়ারে পড়াশোনা করবা, ফার্মাকোলজি সাবজেক্টের আন্ডারে। নতুন যে কারিকুলামটা করা হয়েছে, ফার্মাকোলজি মানে ওষুধের বিদ্যা, তোমরা হয়তো অনেকেই জানো। সো এই অ্যালকালয়েড টাইপ অফ সাবস্টেন্স গুলা কিভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ কি বলে এটাকে ওষুধ বানাতে হেল্প করে এবং সেগুলোর ক্যারেক্টারিস্টিক্স কি, কোন কোন ওষুধে ইউজ করা হয়, এগুলো তোমরা জানতে পারবা। আর লাস্টলি হচ্ছে বিভিন্ন জৈব অর্গানিক অয়েল, জৈব তেল, এই যে এই জিনিসগুলো হচ্ছে বর্জ্য পদার্থ, যেটা উদ্ভিদ কোষ থেকে বর্জ্য পদার্থ হিসেবে বের হয়ে যাচ্ছে। এগুলো ইউজ করে, এই যে রেজিন, টেনিন, এগুলো ইউজ করে আমরা রাবার তৈরি করতে পারি। তারপর হচ্ছে তোমার কাঠ বার্নিশ করা যে জিনিসটা, এই বার্নিশ তৈরি করতে পারি। এরকম অনেক রকম ইম্পর্টেন্ট ইউজ আছে। তোমরা কি করবা, নেটে গিয়ে রেজিন, টেনিন, অ্যালকালয়েড, জৈব তেল এটাকে সার্চ দিবা। সার্চ করে তারপরে গুগল পিকচার্সের যে পার্টটা বা ইমেজেসের যে পার্টটা, সেখানে এইগুলো ইমেজ করা যাবে। খুবই সুন্দর সুন্দর জিনিস, খুবই সুন্দর সুন্দর 3D পিকচার চলে আসবে। এগুলো যখন তুমি দেখবা না, তখন দেখবা তোমার পড়াশোনার প্রতি একটা অন্যরকম আগ্রহ তৈরি হইতেছে। এই মুখস্থ রেজিন টেনিন গাম, এভাবে মুখস্থ করার চাইতে যখন তুমি ভিজুয়ালি ওই ছবিগুলো দেখবা তোমার জন্য ওই জিনিসগুলো মেমোরাইজ করা অনেক সহজ হবে। নিঃসৃত পদার্থ মানে হচ্ছে উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ বাট দেহের বাইরে বের করে দিবে এরকম না, জাস্ট কোষের বাইরে বের করে দিচ্ছে এক কোষ থেকে অন্য কোষে যাওয়ার জন্য। এখানে যে জিনিসগুলোর নাম লিখবো সেটা তোমাদের মনে রাখতে খুব একটা কষ্ট হবে না, কারণ এগুলোর সাথে তোমার পরিচিত আছে। হরমোন খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এনজাইম গুরুত্বপূর্ণ জিনিস, বিভিন্ন বায়োকেমিক্যাল রিঅ্যাকশনের রেট সে বাড়ায় দেয়। তারপরে আছে হচ্ছে পিগমেন্ট কি কালারফুল জিনিস, যেমন ধরো ক্লোরোফিল, এটাও কোষের ভেতরে নিঃসৃতই হবে, খুবই গুরুত্বপূর্ণ পিগমেন্ট। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, নেকটার, মধু, এটাও তাদের কোষ থেকে নিঃসৃত হয় এবং এটা তাদের জন্য গুরুত্বপূর্ণ। যেটা হচ্ছে পরবর্তীতে তোমার মৌমাছিরা সংগ্রহ করে আর কি গাছের ফুল থেকে, সেটাও কিন্তু কোষের একটা নিঃসৃত পদার্থ। সো বিশেষ করে এই পার্টটা থেকে অনেক বেশি এমসিকিউ আসে, এই পার্টটা থেকে অনেক বেশি এমসিকিউ আসে। বিভিন্ন পদার্থের নাম দিয়ে দিবে, বলে দিবে যে নিচের কোনটি নিঃসৃত পদার্থ, নিচের কোনটি বর্জ্য পদার্থ উদ্ভিদ কোষে, নিচের কোনটি সঞ্চিত পদার্থ। সঞ্চিত পদার্থ তুমি ইজিলি মনে রাখতে পারবা, খাবার যে 3 রকম আছে, শর্করা, প্রোটিন আর চর্বি। বর্জ্য পদার্থগুলোর নাম একটু অনেকের কাছে কঠিন মনে হইতে পারে, এটা মনে রাখে ঠিক তোমাদের শিখাই দিচ্ছি। নেটে যখন যাবা, রিলস না দেখে বাজে কাজের সময় নষ্ট না করে রেজিন, টেনিন, গাম লিখে সার্চ দিবা, ছবিগুলো দেখবা, ভালো লাগবে। এবং সেই ছবিগুলোর সাথে একটা অ্যাসোসিয়েশন তৈরি হলে ইজিলি দেখবা তোমার মেমোরিতে ইনফরমেশন গুলো গেঁথে যাবে। লাস্টে হচ্ছে নিঃসৃত পদার্থ, হরমোন, এনজাইম, পিগমেন্ট আর নেকটার। নাম শুনে বুঝতে পারতেছে এগুলো উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ, জাস্ট এক কোষ থেকে আরেক কোষে ট্রান্সফার করার জন্য বা উদ্ভিদের এক অঙ্গ থেকে আরেক অঙ্গে ট্রান্সফার করার জন্য এটা নিঃসৃত হয় এক একটা কোষ থেকে। ঠিক আছে, এই হচ্ছে তোমার একটা আদর্শ উদ্ভিদ কোষের গঠন। আর জিনিস বলা দরকার, এই যে তোমার কোষের ভেতরে বিভিন্ন অঙ্গাণুগুলো দেখতেছো, তোমার এখানে প্লাস্টিড আছে, মাইটোকন্ড্রিয়া আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, আরো যা যা আছে,
ব্যাপারটা কি এরকম যে একটা কোষের মধ্যে সব কিছু একদম থাকে, নিউক্লিয়াস তো অবভিয়াসলি থাকবে, এটা তো বাধ্যতামূলক, এটা তো আলাদা একটা পার্টি, ঠিক আছে। বাট এই যে সাইটোপ্লাজমের যে অঙ্গাণুগুলো, একটা কোষের মধ্যে কি একদম সবকিছু থাকে? না। আদর্শ কোষের মধ্যে আমরা যে ছবি বলতে, যে ছবিটা আমরা বইয়ের মধ্যে দেখি বা এখানে তোমাকে দেখাচ্ছি, এইটা হচ্ছে একটা সেলের ভিতরে যত রকম অঙ্গাণু পাওয়া সম্ভব সবগুলাকে তোমার একটা কোষের মধ্যে দেখায়, তোমাকে মানে পড়াশোনার জন্য সহজ করে দেখাচ্ছে যে একটা কোষের মধ্যে এতগুলা টাইপের অঙ্গাণু থাকতে পারে। তার মানে কিন্তু এই না যে একটা কোষের মধ্যে এগুলো সব কিছু থাকবে বা এই সেম নাম্বারে থাকবে। কোনো কোনো কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা অনেক বেশি, কোনো কোনো কোষের মধ্যে কম, কোনো কোনো কোষের মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সংখ্যা বেশি, কোনো কোনো কোষে কম, কোনো 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 কোষে নাও থাকতে পারে বা খুব কম থাকতে পারে। সো এই জিনিসগুলো কিন্তু ফিক্সড না। আদর্শ উদ্ভিদ কোষ মানে প্রত্যেকটা কোষের মধ্যে যে সেম নাম্বারে সবগুলো অঙ্গাণু এক্সিস্ট করে তা না, এটা হচ্ছে তোমাকে শেখানোর জন্য জাস্ট প্রত্যেকটা জিনিস একত্র করে দেখানো হয়েছে। আচ্ছা, তাহলে আমরা কোষের ভেতরে আলোচনা মোটামুটি প্রিলিমিনারি আলোচনা শেষ, এখন অ্যাকচুয়াল চ্যাপ্টারের মূল দিকে আমরা ঢুকতেছি আস্তে আস্তে। সো মনোযোগটা একটু বাড়াও। কোষ প্রাচীর আমরা আগেই বলছি এটা কোষের মৃত একটা পার্ট। মৃত বলার কারণ কি ভাই? এটা জাস্ট একটা ওয়াল। কোষ প্রাচীর শুধুই একটা ওয়াল। ওয়ালের কাজ কি? যে কোনো প্রাচীরের কাজ হচ্ছে সিকিউরিটি দিচ্ছে বাইরের জিনিস থেকে, বাইরের আঘাতগুলো থেকে আমাদেরকে রক্ষা করতেছে। অ্যান্ড এই সিকিউরিটিকে ব্রিজ করে কে কে ঢুকতে পারবে, কারা কারা ঢুকতে পারবে না, এই জিনিসগুলোকে রেগুলেট করায় যে কোনো প্রাচীর বা ওয়ালের কাজ নিশ্চয়ই, তাই না? তোমার বাড়ির গেট দিয়ে কে কে ঢুকতে পারবে বা কে কে বাইরে হতে পারবে সেটাও তো দারুণ রেগুলেট করতেছে। আলটিমেটলি তোমার বাড়ির ওয়ালের কাজটা এতটুকুই, বের হওয়া, ঢোকা এবং বাইরের যে কোনো আঘাত থেকে তোমাকে রক্ষা করা, এটাই তো প্রাচীরের কাজ। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর জাস্ট এতটুকু ফাংশনই করতেছে, আর কোনো এক্সট্রা ফাংশন নাই, এই জন্য এটাকে মৃত বলা হয়। তাইলে আরেকটা জিনিস বলছিলাম, এখানে কোষ প্রাচীরের আরো সামনে আলোচনা আসতেছে, কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি তাহলে মৃত না কেন? একটু আগে বলছিলাম না, কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লি আলটিমেটলি দুইটাই তো কোষের চারপাশে একটা আবরণই হইলো। একটা প্রাচীর একটু মোটা বেশি, আর কোষ ঝিল্লিটা একটু চিকন, অত বেশি কোষ প্রাচীরের মতো মোটা জিনিস না। তাহলে কোষ ঝিল্লি কেন মৃত হইলো না? কারণ কোষ ঝিল্লির ভেতরে যে রাসায়নিক পদার্থগুলো থাকে সেখান থেকে জীবদেহের অনেক গুরুত্বপূর্ণ জিনিস পাওয়া যায়, অনেক গুরুত্বপূর্ণ জিনিস তৈরি হয়। জীবদেহের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জৈব পদার্থ বা অর্গানিক কম্পাউন্ড তৈরি করে বা এখান থেকে তৈরি হয়। কিরকম তৈরি হয় সেটা আমার সামনে আসতেছে আলোচনা। কোষ ঝিল্লির ভেতরে যেই সাবস্টেন্স গুলা দিয়ে, যেই রাসায়নিক পদার্থ গুলা দিয়ে আমার কোষ ঝিল্লি তৈরি, সেটা শুধুই খালি বিভিন্ন জিনিসকে আনা নেওয়া এবং বাইরের আঘাত থেকে প্রোটেকশন দেওয়া, এতটুকু কাজই করতেছে না। ওখানে যে কেমিক্যাল মলিকিউল গুলো থাকে সেখান থেকে কোষের আরো গুরুত্বপূর্ণ বিভিন্ন জিনিস তৈরি হয় এবং অনেক ফাংশন আছে এটার, জাস্ট আনা নেওয়ার মধ্যে সীমাবদ্ধ না। এই কারণে আমরা এটাকে জীবিত বলতেছি, যেহেতু জীবদেহের গুরুত্বপূর্ণ পদার্থগুলো এখান থেকে সিনথেসাইজড হচ্ছে। এটা একটা লিভিং পার্ট, লিভিং জিনিসের লিভিংনেসটাকে এনশিওর করতেছে। বাট কোষ প্রাচীর কোনো লিভিংনেস এনশিওর করতেছে না, জাস্ট কিছু জিনিসের এন্ট্রি, কিছু জিনিসের এক্সিট অ্যান্ড বাইরের জিনিস থেকে প্রোটেকশন, এতটুকু ফাংশনই করতেছে। এই জন্য আমরা কোষ প্রাচীরকে বলতেছি মৃত। কোষ প্রাচীর কোথায় কোথায় থাকে? অবশ্যই এটা প্রাণী কোষের মধ্যে থাকে না, এটা থাকে উদ্ভিদ কোষের মধ্যে থাকে, আমাদের ছত্রাকের মধ্যে কোষ প্রাচীর থাকে, ব্যাকটেরিয়ার মধ্যে কোষ প্রাচীর থাকে, ওকে। ছত্রাকের যে কোষ প্রাচীর সেখানে কাইটিন নামক একটা জটিল পলিস্যাকারাইড মানে হচ্ছে জটিল কার্বোহাইড্রেটের বিভিন্ন স্ট্রাকচার আছে। আমরা যখন তোমাদেরকে 3 নম্বর চ্যাপ্টারটা পড়াবো, খুবই ক্রুশিয়াল, খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, কোষ রসায়ন, যেটা তোমরা আমাদের পেইড ব্যাচের ক্লাসে পেয়ে যাবা। আর এখন যদি তোমরা খুব অল্প সময়ের মধ্যে ডিসকাউন্টটা কিন্তু চলে যাবে। আমরা তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের ফার্স্ট পেপারের অন্তত 2টা চ্যাপ্টার পেইড ব্যাচেরই ক্লাসগুলোকে ফ্রি হিসেবে এখন ছাড়তেছি ইউটিউবে এবং আমাদের ফেসবুকে। সো এই ক্লাসগুলোতে তোমরা ফ্রিতে পাচ্ছ। আমাদের ক্লাস কোয়ালিটি যদি তোমাদের ভালো থাকে, 3rd চ্যাপ্টার যেটা কোষ রসায়ন, সেখান থেকে কিন্তু আমাদের পেইড ব্যাচের পুরোদমে ক্লাস স্টার্ট হবে। সেখানে আমরা এই যে কাইটিন, যে এক ধরনের জটিল শর্করা বা জটিল কার্বোহাইড্রেট, সেটা কিভাবে হইলো, গঠনটা কিরকম, এই ধরনের বিভিন্ন আলোচনা কিন্তু তোমরা ওইখানে, বিশেষ করে শুরুর দিকে কার্বোহাইড্রেট আলোচনা আছে ওই চ্যাপ্টারে, সেখানে কিন্তু পেয়ে যাবা। খুব দ্রুত তোমরা এনরোল করে ফেলো। আমার যে বায়োলজি আর কেমিস্ট্রি পার্ট, স্কুল ম্যাথমেটিক্স এবং 7th মেডিকেল অ্যাডমিশন প্রকল্পের পক্ষ থেকে, সেখানে কিন্তু তোমরা
CHEM28 অথবা CHEM28 CHEM28 এই কুপন কোডটা ইউজ করে মাত্র 1800 টাকা, মাত্র 1800 টাকায় বায়োলজি অথবা মাত্র 1800 টাকায় কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সবগুলো চ্যাপ্টার কিন্তু কভার হয়ে যাচ্ছে। সো আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই নিচে লিংক দেওয়া থাকবে, বায়োলজি এবং কেমিস্ট্রিতে কিন্তু এনরোল করে ফেলবে ইনশাল্লাহ। ওকে, প্রমোশনাল কথাবার্তা বাদ, ক্লাসের মধ্যে আসি। কাইটিন পড়াচ্ছিলাম। কাইটিন হচ্ছে একটা জটিল যৌগ, জটিল কার্বোহাইড্রেট। একটু আগে বলছিলাম কোষ রসায়নে যখন আমরা যাব তখন দেখবা যে কার্বোহাইড্রেট গঠনের 4টা লেয়ার আছে। প্রথমে থাকে এখানে আমরা লিখলাম না, কারণ যেহেতু এটা তোমার এক্সট্রা জিনিস ওই চ্যাপ্টারের পড়াশোনা, এখানে লিখলাম না, কমপ্লিকেট করলাম না, মুখে বলতেছি। মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। মনোস্যাকারাইড মানে এটা সিম্পলেস্ট কার্বোহাইড্রেটের একক, এর নিচে কোনো কিছু নাই। ডাইস্যাকারাইড মানে 2টা মনোস্যাকারাইড মিলে ডাইস্যাকারাইড তৈরি হয়। অলিগো মানে হচ্ছে 3 থেকে 10টা, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 যে কোনো সংখ্যাই হইতে পারে। 3 থেকে 10টা মনোস্যাকারাইড মিলে যে জিনিসটা তৈরি করবে সেটা হচ্ছে অলিগোস্যাকারাইডের মধ্যে পড়বে। আর 10-এর বেশি, সেটা 20, 25, 100, 1000 যাই হোক না কেন, 10-এর বেশি মনোস্যাকারাইড একক মিলে যেই বড় যৌগটা তৈরি করতে সেটা হচ্ছে পলিস্যাকারাইড। এরকম একটা জটিল পলিস্যাকারাইড যেটা স্ট্রাকচারটা একটু জটিল, সেটা হচ্ছে কাইটিন, যেটা শুধুমাত্র ছত্রাকের বা ফাঙ্গাল সেল ওয়ালের মধ্যে পাওয়া যায়। আর ব্যাকটেরিয়ার মধ্যে একটা বিশেষ ধরনের কোষপ্রাচীর থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে পেপটিডোগ্লাইকান। পেপটিডোগ্লাইকান একটা বিশেষ রকমের জিনিস। বিশেষ কেন বলতেছি? পেপটিডো মানে এই পেপটিডো পার্টটা হচ্ছে প্রোটিন, গ্লাইকান পার্টটা হচ্ছে কার্বোহাইড্রেট। পেপটিডো পার্টটা হচ্ছে প্রোটিন, গ্লাইকান পার্টটা হচ্ছে শর্করা। প্রোটিন এবং শর্করার মিক্সড একটা খুবই স্পেশাল স্ট্রাকচার থাকে আমাদের ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের মধ্যে। পেপটিডোগ্লাইকান সম্বন্ধে তোমার জাস্ট এই পেপটিডোগ্লাইকান নামটাই জানবা, এটাই মুখস্থ করতে হবে এইচএসসি লেভেলে। এমনকি যখন আমরা ব্যাকটেরিয়া অণুচিত্র চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টার 4, সেখানে গিয়ে যখন ব্যাকটেরিয়া স্ট্রাকচার পড়বো তখন শুধু পেপটিডোগ্লাইকান, এটার মধ্যে প্রোটিন আছে, এটার মধ্যে শর্করা আছে, এতটুকু জানবা। বেশি কিছু কিন্তু এখানে জানা হবে না। বেশি কিছু যদি জানবা মেডিকেলে গেলে, এমবিবিএস এর তোমার যে মাইক্রোবায়োলজি সাবজেক্টটা, সেখানে গিয়ে তোমার ব্যাকটেরিয়া সেল ওয়াল সম্পর্কে অনেক বিস্তারিত জানতে পারবা। এটার স্ট্রাকচার তোমাদের পরীক্ষা ধরা হবে এবং খুবই ইম্পর্টেন্ট এবং খুবই মজাদার জিনিস। সো তোমাদের আবারও ইনভিটেশন থাকলো, একাডেমিক এখন তোমাদের অ্যাডভান্স কোনো প্রিপারেশন অত কিছু করার দরকার নাই, জাস্ট একাডেমিক পড়াশোনাটাই স্মুথলি করে যাও ভাইয়া। এই কথাটা মনের মাঝে গেঁথে নাও। একাডেমিক পড়াশোনা ভালো হলে যে কোনো জায়গায় চান্স পাওয়া যাবে। একাডেমিক পড়াশোনা ভালো হলে যে কোনো জায়গায় চান্স পাওয়া যাবে। এখন তোমার কাজ জাস্ট একাডেমিক পড়াশোনাটাকে ভালোভাবে করা, কোনো কিছু বাদ না দেওয়া। দেখবা তুমি মেডিকেলে বলো, বুয়েটে বলো, ঢাকা ইউনিভার্সিটিতে বলো, বা দেশের যেই কোনো পাবলিক ইউনিভার্সিটি খুব ইজিলি চান্স পেয়ে যাবা যদি তুমি এই একাডেমিক পড়াশোনাটা ঠিকঠাক মতো করো, কোনো কিছু বাদ না দিয়ে। এনিওয়ে, তো তোমাদের যারা মেডিকেলে পড়ার ইচ্ছা, ঢাকা মেডিকেলে তোমাদের আবার জুনিয়র হিসেবে একটা ইনভাইটেশন দিয়ে রাখলাম। ব্যাকটেরিয়া সেল ওয়ালটা কিন্তু তোমাদের মাইক্রোবায়োলজির খুবই ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, কোষপ্রাচীরটা গঠন হয় হচ্ছে আমাদের কোষ বিভাজনের সময় মাইটোসিস সেল ডিভিশন, যেটা সেই কোষ বিভাজনের লাস্ট ফেজটা কি? টেলোফেজটা, তাই না? সেই টেলোফেজ পর্যায় থেকে কোষ প্রাচীর তৈরি হওয়া স্টার্ট হয়ে যায়। আচ্ছা, কোষ প্রাচীর তৈরি করার ক্ষেত্রে 2টা জিনিস অংশগ্রহণ করে এমন কথাবার্তা তোমাদের হাসান স্যারের বইটার মধ্যে আছে, ঠিক আছে? একটা হচ্ছে ফ্র্যাগমোপ্লাস্ট, একটা শব্দ পাবা, আরেকটা শব্দ পাবা হচ্ছে ভেসিকল। বইয়ের মধ্যে লেখা আছে ফ্র্যাগমোপ্লাস্ট আসে হচ্ছে সাইটোপ্লাজম থেকে, আর ভেসিকল আসে হচ্ছে এই ভেসিকল কোথেকে আসে রে? গলগি বডি থেকে। তাহলে এই যে ফ্র্যাগমোপ্লাস্ট এবং ভেসিকল কোষ বিভাজনের সময় যে লাস্ট স্টেজটা মাইটোসিস সেল ডিভিশন টেলোফেজ পর্যায়ে, তখনই হচ্ছে কোষ প্রাচীর এই ফ্র্যাগমোপ্লাস্ট এবং ভেসিকল, যেটা হচ্ছে গলগি বডি এবং সাইটোপ্লাজম থেকে আসে, এই 2 জিনিসের হেল্পে তৈরি হয়। ঠিক আছে, এই শব্দটা বইয়ের মধ্যে দেওয়া আছে, তোমরা সবাই এটাকে মুখস্থ করার চেষ্টা করবা। তবে আমি তো তোমাদেরকে বলেই দিছি
যে আমাদের ক্লাসে আমাদের টার্গেটই থাকবে যে তোমাদেরকে একটু মজা দেওয়া, বিনোদন দেওয়া। এখন যে ছবিগুলো এঁকে দিব এটা প্র্যাকটিস করার দরকার নেই, এটা জাস্ট তোমাকে ফ্র্যাগমোপ্লাস্ট কি, ভেসিকল কি বুঝানোর জন্য দেখাচ্ছি, জাস্ট বোঝানোর জন্য, ফর এন্টারটেইনমেন্ট পারপাসেস অনলি। এবং আমরা অবশ্যই চাই যে তোমাদের এন্টারটেইনমেন্ট দিয়ে দিয়ে বোঝানোটা যাতে ইজি হয়, মনে রাখাটা যাতে তোমাদের জন্য ইজি হয়। দেখো এরকম একটা ছবির সাথে তোমরা সবাই প্রচলিত আছো, তাই না? এরকম একটা ছবির সাথে তোমরা সবাই প্রচলিত আছো। পুরোটা কমপ্লিট করি, তাইলে বুঝে ফেলবা কি আঁকতেছি। বাইরে একটা ডিফারেন্ট কালার দেই, সাদা দেই, পুরোটা আঁকলেই বুঝে ফেলবা কি আঁকতেছি। পুরোটা আঁকি, তাইলে এখনই অলরেডি অনেকে হয়তো বুঝে ফেলছো। বলো এটা কি আঁকতেছি? এরকম একটা ছবি তোমরা কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিস, অর্থাৎ নিউক্লিয়াসের ডিভিশন শেষ হয়ে যাওয়ার পরে আরেকটা পর্যায়ে থাকে সাইটোকাইনেসিস। আরেকটা পর্যায়ে থাকে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস মানে আমার কোষ তৈরি হয়ে গেছে দুই পাশে দুইটা, এই যে এই পাশে তোমার নিউক্লিয়াস, নিউক্লিয়াস, এখানে আরেকটা নিউক্লিয়াস, আরেকটা নিউক্লিয়াস, আর এখানে তোমার সাইটোপ্লাজমের কন্টেন্ট, এখানে তোমার সাইটোপ্লাজমের কন্টেন্ট। বেসিক্যালি সাইটোকাইনেসিসের সময় একটা সেলের ভিতরে যে সাইটোপ্লাজমের কন্টেন্ট গুলো ছিল, এই সাইটোপ্লাজমিক অঙ্গাণুগুলো দুইটা কোষের মাঝখানে ভাগ হয়ে যায়। এই যে ডিভিশনের ব্যাপারটা, সাইটোপ্লাজমের ডিভিশন, এই জন্য এটার নাম হচ্ছে সাইটোকাইনেসিস। তোমরা মাইটোসিসের যে 5টা পর্যায়ে দেখে আসছো, তোমার প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই 5টা পর্যায়ে শেষ হওয়ার পরে তোমার সাইটোপ্লাজমের ডিভিশনটা হয়, যেটাকে বলতে সাইটোকাইনেসিস। এরকম একটা ছবি তোমাদের কাছে আশা করি অনেক পরিচিত। তো এই যে তোমার কোষটা ডিভিশন হচ্ছে, কোষ ডিভিশন হওয়ার সময় এরকম ডট 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 দুইটা কোষের মাঝখানে, এই যে বিভাজনরত দুইটা কোষের মাঝখানে এরকম ডট 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 একটা ছবি দেখছো না, একটা পার্ট, যেটাকে হচ্ছে বলা হচ্ছে কোষ প্লেট। কোষ প্লেট বা সেল প্লেট, এরকম একটা জিনিস ছিল না? ছিল কিনা? কোষ প্লেট বা সেল প্লেট এরকম একটা জিনিস ছিল না? এই কোষ প্লেটটাই অ্যাকচুয়ালি কোষ প্রাচীরের ইনিশিয়াল অবস্থা। এটাই যখন প্রপার স্ট্রাকচার অনুযায়ী তৈরি হয়ে যাবে, তখন আমরা এটাকে বলবো হচ্ছে কোষ প্রাচীর। এটা হলো যে ডট 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 এই কারণেই পুরোপুরি মানে রাস্তা মেরামত চলতেছে, পুরোপুরি রাস্তা তৈরি হয়ে সারে নেই, এটাই হচ্ছে কোষ প্লেট। তো এই কোষ প্লেটটা কিভাবে অ্যাকচুয়ালি তৈরি হয় দেখো, এই স্পেসটাকে যদি আমি একটু জুম করে দিই, বুঝছো? এই স্পেসটাকে যদি আমি একটু এরকম জুম করে দেই, জুম করলে কিরকম দেখাবে জানো? ডিফারেন্ট একটা কালার নেই, এই যে ধরো এই যে মাঝখানের স্পেসটা এখানে তৈরি হচ্ছে, এই যে এই স্পেসটাকে আমি জুম করে এখানে দেখাচ্ছি, এই স্পেসটাকে এখানে জুম করে দেখাচ্ছি। সবুজ কালারটা দেই, ওই কালার আসতেছে না কেন? এই যে ধরো কোষ প্লেট তৈরি হচ্ছে, জুম করছে তো এই জন্য বড় করে দেখাচ্ছি। তো এখানে যে ঘটনাটা ঘটে, খুবই মনোযোগ দাও, কিন্তু তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য এটা দেখাচ্ছি। এইখানে কিছু মাইক্রোটিউবিউলস থাকে এই স্পেসটার মধ্যে, যেখানে হচ্ছে তোমার কোষ প্রাচীর তৈরি হচ্ছে, এখানে কিছু মাইক্রোটিউবিউলস থাকে। এগুলো এগুলো কি জিনিস? এগুলো কি জিনিস? এগুলো হচ্ছে কিছু মাইক্রোটিউবিউলস। এগুলো হচ্ছে কিছু, বলো কি জিনিস? এগুলো হচ্ছে মাইক্রোটিউবিউলস, ঠিক আছে? এগুলো হচ্ছে কিছু মাইক্রোটিউবিউলস, যেগুলো হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসে। তোমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলতে একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর নাম জানো না? এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হওয়া কিছু মাইক্রোটিউবিউল এই দুইটা বিভাজনরত কোষের মাঝখানে, যেখানে কোষ প্লেট তৈরি হচ্ছে, তার দুই পাশে চলে আসে। এই মাইক্রোটিউবিউলসটা কি করে? এই জায়গাটাকে একটু টান টান করে রাখে, ঠিক আছে? এই পুরো জায়গাটাকে একটু টান টান করে রাখে, একটা স্পেস তৈরি করে, যে স্পেসটার মধ্যে আমার কোষ প্লেট তৈরি হচ্ছে, যেটা আলটিমেটলি কোষ প্রাচীর তৈরি করবে। আবার এখানে যে ঘটনাটা ঘটতেছে, সবুজ যে জিনিসটা কোষ সেল প্লেট দেখতেছো না, সামনে আমরা কোষ প্রাচীর কোন কোন রাসায়নিক পদ্ধতি তৈরি সেটা জানবো। আর রাসায়নিক পদার্থের অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ, হেমিসেলুলোজ, তারপর হচ্ছে পেকটিন। পেকটিন, এই পেকটিন জিনিসটা স্পেশালি ইম্পর্টেন্ট। পেকটিন জিনিসটা স্পেশালি ইম্পর্টেন্ট কারণ পেকটিন থাকে হচ্ছে কোষ প্রাচীরের, আমরা একটু পরে দেখবো কোষ প্রাচীরের বেশ কয়েকটা লেয়ার থাকে। সবার বাইরের যে লেয়ারটা, যেটা অ্যাকচুয়ালি দুইটা কোষকে সেপারেট করতেছে, একদম বাইরের যে লেয়ারটা, এটা হচ্ছে পেকটিন দিয়ে তৈরি। ওই জিনিসটা আলাদা একটা নাম আছে, মধ্য পর্দা বলে এটাকে। আপাতত মধ্য পর্দা মাথায় ঢোকানোর দরকার নেই, জেনে রাখো জাস্ট কোষ প্রাচীর এটা একদম কোষ প্রাচীর, কি বলি, কোষ প্রাচীর বলতেছি, পেকটিন। পেকটিন হচ্ছে কোষ প্রাচীরের একদম বাইরের অংশটুকু। সো এই পেকটিন, এটা একটা কেমিক্যাল পদার্থ, এটাও একটা পলিস্যাকারাইড কমপ্লেক্স একটা
কার্বোহাইড্রেট বা শর্করার অণু। তো এই পেকটিন গুলা না এরকম তুমি একটা বস্তার মধ্যে চিন্তা করতে পারো, এই বস্তার মধ্যে যে গুল্লুগুলো এগুলো হচ্ছে সব পেকটিন অণু। এই বস্তা ভর্তি বিভিন্ন জিনিস, এই বস্তা বন্দি পেকটিন গুলা, এই বস্তা বন্দি পেকটিন গুলা আসে এখানে জমা হওয়ার জন্য, জমা হয়ে আলটিমেটলি সে যে কোষ প্লেটটা তৈরি করতেছে। এই যে বস্তাবন্দি জিনিসগুলা বলতেছি মানে একটা ঝিল্লি দ্বারা আবদ্ধ জিনিস যার ভেতরে কেমিক্যাল সাবস্টেন্স কিছু, রাসায়নিক পদার্থ কিছু সঞ্চিত আছে, এই ক্ষেত্রে পেকটিন সঞ্চিত আছে। এগুলাকেই বলে হচ্ছে ভেসিকল। এগুলাকে কি বলে? ভেসিকল বলে। ভেসিকল মানে অ্যাকচুয়ালি কি জানো? ঝিল্লি দ্বারা আবদ্ধ। ভেসিকল মানে কি? এরকম ঝিল্লি দ্বারা আবদ্ধ একটা জিনিস যার ভেতরে, ঝিল্লি দ্বারা আবদ্ধ একটা স্ট্রাকচার যার ভেতরে সে ডট দিয়ে বোঝাচ্ছে বিভিন্ন কেমিক্যাল সাবস্টেন্স স্টোর করে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, অথবা কোষের যখন কোনো পদার্থ কোষের বাইরে নিঃসরণ করা দরকার পড়ে তখনও এই ভেসিকল গুলাই কোষের ঝিল্লিতে চলে যায় এবং সেখান থেকে পদার্থগুলাকে বাইরে ছেড়ে দেয়, নিঃসরণ করে দেয়। সো এই ভেসিকল গুলোর কাজই হচ্ছে বিভিন্ন কেমিক্যাল পদার্থকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করা, বহন করা অথবা নিঃসরণ করা কোষ থেকে কোষের বাইরে। তাহলে এটা কি জিনিস? ঝিল্লি দ্বারা আবদ্ধ গঠন, ঝিল্লি আবদ্ধ গঠন যা বিভিন্ন রাসায়নিক পদার্থকে সঞ্চয় করে, রাসায়নিক পদার্থ ধারণ করে। সাধারণত এই ভেসিকল গুলা আমার দুইটা অঙ্গাণু থেকে আসে, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকেও আসে, গলগি বডি থেকেও আসে। ভেসিকল গুলো অনেক কানেকশন আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর গলগি বডির সাথে। সামনে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর গলগি বডি যখন পড়বো তখন আরো ডিটেইলসে আলোচনা হবে। আপাতত এই ভেসিকল গুলা কোত্থেকে আসতেছে? এই ক্ষেত্রে গলগি বডি থেকে আসতেছে, গলগি বডি থেকে এই ভেসিকল গুলা এসে যেই জায়গাটা, যেই স্পেসটার মধ্যে আমার কোষ প্লেট তৈরি হইতেছে সেই স্পেসের মধ্যে ছেড়ে দিচ্ছে, জায়গা মতো এসে কোষ ঝিল্লিটার পর্দা, মানে কোষ ঝিল্লি বলছি সরি, এই ভেসিকল গুলা ঝিল্লিটা ফেটে গিয়ে যেই পেকটিন গুলো ছিল সেটা এখানে জমা করতেছে। আর এই মাইক্রোটিবিউলস গুলো বেসিক্যালি একটা জায়গা দিচ্ছে, এটা ভিত্তি দিচ্ছে যে এই স্পেসের মাঝখানে তুমি ঢালতে থাকো, পেকটিন ঢালতে থাকো। এরপরে কি হয় জানো? এটার পরের অংশটুকু যদি আমি তোমাকে এই সাইডে দেখাই, এই যে স্পেসটা, এরপরে জাস্ট মাইক্রোটিবিউলস গুলা আগে ধরো এতটুকু জায়গার মধ্যে ছিল না, এখন সে আরো সরে যাবে ডানে বামে। এই মাইক্রোটিবিউলস গুলো আগে ধরো এই জায়গায় ছিল, আর সে আগে এই জায়গায় ছিল, এখন এই মাইক্রোটিবিউলসটা এই পাশে সরে যাবে, এই মাইক্রোটিবিউলস গুলো সরে যাবে এই পাশে। ঠিক আছে, আগে সে এই জায়গায় ছিল, এখন ডানে বামে সরে যাবে, এটা ডট দিয়ে বুঝাইলাম, এখন মুছে দিচ্ছি। ডানে বামে সরে যাবে, আর মাঝখানে হচ্ছে আরো ভেসিকল আসতে থাকবে, আইসে কোষ প্লেটটাকে বড় করতে থাকবে। মানে আগে এতটুকু ছিল, এখন জিনিসটা এক্সপ্যান্ড করতে থাকবে। মাইক্রোটিবিউল গুলো জিনিসটাকে টান করে ডানে বামে সরতে থাকবে। আর আরো ভেসিকল গুলা এই যে মাঝখানে পেকটিন নিয়ে যে আসতেছে, পেকটিন নিয়ে যে ভেসিকল গুলো আসতেছে, এটা আরো এসে এই মাঝখানে জমা করতে থাকবে, আর এই ফ্র্যাগমোপ্লাস্ট বা মাইক্রোটিবিউলস গুলো একজনের কাছ থেকে সরে যেতে থাকবে। এই ঘটনাটা অ্যাকচুয়ালি এখানে হয় কোষপ্রাচী তৈরি করার সময়। আবার তোমাদেরকে এইটা নিয়মিত থেকে অনেক ডিটেলসে বলে ফেললাম, আশা করি তোমরা বোর হও না, ইন্টারেস্ট ফিলই করতেছো। এটাই আমাদের টার্গেট, যত বেশি ইন্টারেস্ট ফিল করবা তত এটার নাম যে ফ্র্যাগমোপ্লাস্ট, এই জিনিসটার নাম যে ফ্র্যাগমোপ্লাস্ট, তারপরে এই জিনিসগুলোর নাম যে ভেসিকল, এটা তোমার মনে রাখা সহজ হয়ে যাবে। এখন তুমিই বলো, এরকম ভিজুয়াল রিপ্রেজেন্টেশন মনে রাখা সহজ, নাকি জাস্ট আমি বলে দিলাম যে কোষ বিভাজনের সময় সাইটোপ্লাজম থেকে ফ্র্যাগমোপ্লাস্ট আসে আর গলগি বডি থেকে ভেসিকল আসে। এইবারে ফ আর ভ নিয়ে একটা ছন্দ বানায় দিলাম। কোনটা মনে রাখা ইজি, এই ফ আর ভ এর ছন্দ, নাকি এইরকম একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন? হ্যাঁ, এর জন্য তোমাদের একটু সময় লাগতেছে বেশি পড়াইতে, তার অসুবিধা তো আমাদের নাই, তাই না? কারণ আমাদের তো এখন খুব তাড়া নাই, নাকি? আমাদের এখন সিলেবাস শেষ করার কোনো তাড়া আছে? মাত্র তুমি এসএসসির প্র্যাকটিক্যাল, আমি যখন ক্লাসে রেকর্ড করতেছি, এসএসসির প্র্যাকটিক্যাল এক্সামটা পর্যন্ত শেষ হয় নাই বিভিন্ন স্কুলের। তো অবভিয়াসলি তোমাদের কাছে এখন টাইম আছে, এতটাও বাজে অবস্থা নাই তোমাদের যে এখনই একদম পাগলের মতো পড়াশোনা করতে হবে। এখন আমরা সময় নিয়ে আস্তে আস্তে তোমাদেরকে বুঝায় পড়াবো।
ইনিশিয়াল চ্যাপ্টার গুলা। সো ফ্র্যাগমোপ্লাস্ট আর ভেসিকল এটার ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অবশ্যই তোমাদেরকে ম্যাটেরিয়াল হিসেবে স্লাইডটা দেওয়া হবে। এই যে এটা কিন্তু অবশ্যই তোমাদের একদম মানে ছবি আঁকা প্র্যাকটিস করার দরকার নেই, জাস্ট বোঝানোর জন্য তোমাদের এই ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা দেখাইলাম। ওকে, আচ্ছা, তো এই তো কোষ প্রাচীরের ইনিশিয়াল কথাবার্তা। কোষ প্রাচীরের মধ্যে মূলত আমার 3টা লেয়ার থাকে। একটা হচ্ছে সবার বাইরের লেয়ার মধ্যপর্দা, একটা হচ্ছে সবার বাইরের লেয়ার মধ্যপর্দা, আরেকটা থাকে হচ্ছে প্রাথমিক প্রাচীর, আরেকটা থাকে হচ্ছে প্রাথমিক প্রাচীর। সকল উদ্ভিদ কোষে এই 2টা লেয়ার অ্যাটলিস্ট থাকবে। প্রাথমিক মধ্যপর্দা থাকবে আর প্রাথমিক পর্দা বা প্রাইমারি ওয়াল থাকবে। আর একটা হলো সেকেন্ডারি, প্রাথমিক পর্দা না, অ্যাকচুয়ালি এটাকে প্রাচীর বলে। পর্দা হচ্ছে একদম, আরে পর্দা তো বুঝোই তোমরা, বাসা বাড়িতে তোমার ইয়াতে কি জানি বলে, দরজার মধ্যে জানালার মধ্যে যে পর্দা লাগানো হয়, এটা ওই পাতলা একটা জিনিস। আর প্রাচীর মানে হচ্ছে একটা ওয়াল, দেয়াল। সো প্রাচীর আর পর্দা কিন্তু এক জিনিস না, আমি একটু ভুল লিখে বলছিলাম। প্রাথমিক প্রাচীর হবে, আর তারপর হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীর হচ্ছে যে সমস্ত কোষ অনেক পুরু, অনেক থিক, যেটা স্ট্রাকচারাল থিকনেস ফার্মনেস অনেক বেশি, সেই কোষগুলোর মধ্যেই শুধুমাত্র সেকেন্ডারি প্রাচীর থাকবে। এটা কিন্তু সব কোষে থাকবে না। আর আমাদের বইয়ে 2টা এক্সাম্পল দেওয়া আছে। আমরা জানি না জাইলেম কোষের মধ্যে, জাইলেম তো কোষ না, অ্যাকচুয়ালি জাইলেম হচ্ছে টিস্যু। জাইলেম টিস্যুর মধ্যে যে ট্রাকিড কোষ ছিল না, জাইলেমের মধ্যে কি 4 রকমের কোষ ছিল না, এটা পড়ে আসছো। জাইলেম প্যারেনকাইমা, তারপর হচ্ছে তোমার ট্রাকিড, তারপর হচ্ছে ফাইবার, তারপর হচ্ছে জাইলেম ভেসেল। এই যে 4 প্রকারের যে সেল টাইপ থাকে তোমার ইয়ার মধ্যে, জাইলেমের মধ্যে, এই 4টার মধ্যে ট্রাকিড এবং ফাইবার, এই 2টার মধ্যে হচ্ছে আমাদের সেকেন্ডারি প্রাচীর। এই 2 ধরনের কোষের মধ্যে সেকেন্ডারি প্রাচীর থাকবে, সেকেন্ডারি প্রাচীর থাকবে। আচ্ছা, তাহলে আমরা এটা তো মোটামুটি বুঝলাম। এখন যেটা তোমাদেরকে দেখাবো যে এই কোষ প্রাচীরের 3টা ওয়াল অ্যাকচুয়ালি কিভাবে থাকে। এই ছবিটা আমার খুব মানে প্রিয় একটা ছবি, এখন যেটা তোমাদের জন্য আঁকবো। আর এটা বোঝানোর জন্য আমাদের ছবির পেনটার থিকনেসটা একটু বাড়াইতে হবে। এই ছবিটা আঁকতে আমার খুবই মজা লাগে এখন যেটা আঁকতেছি। প্রথমে আমি একটা বড় লাইন টানবো, ঠিক আছে? এরপরে থিকনেসটাকে আর একটু বাড়াই দিয়ে ডিফারেন্ট একটা কালার নিব। এই জায়গায় আরেকটা সুন্দর সবুজ লাইন আঁকবো, কিন্তু এটাকে পুরোপুরি কন্টিনিউয়াস করবো না, অল্প একটু একে রেখে দিব, অল্প একটু একে রেখে দিব, অল্প একটু একে রেখে দিব। ও সুন্দর ড্রয়িং করতেছি, তাই না? নিজের আঁকা নিজে প্রশংসা। তারপরে এইখান থেকে এখানে পুরোটা কন্টিনিউয়াস করে দিলাম, এখান থেকে এখানে পুরোটা কন্টিনিউয়াস করে দিলাম। এবং এই লাঠিটার, হলুদ লাঠিটার পাশে আরেকটা সবুজ লাঠি দিব, আরেকটা সবুজ লাঠি দিব, এই এবং এটাকে কন্টিনিউয়াস করবো না, মাঝখানে একটু গ্যাপ রাখবো। গ্যাপ রেখে সবুজ লাঠিটা আবার এখান থেকে এখানে কন্টিনিউ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো, ঠিক আছে? শেষ পর্যন্ত নিয়ে আসবো। আর একটা কালার লাগবে আমার 3টা লেয়ার বোঝানোর জন্য। কি নেওয়া যায়, কি নেওয়া যায়? লাল নিব? আচ্ছা, গোলাপি কালারটা নেই। আচ্ছা, এটার জন্য আমাদের থিকনেসটা আরেকটু বাড়াইতে হবে। এই দেখছো কত মোটা মোটা কালি বের হচ্ছে, মোটা কালি বের করাটাই উদ্দেশ্য এখানে। তোমাদের মধ্যে যদি যারা বুদ্ধিমান, তারা এই যে তোমার 3টা আলাদা আলাদা কালার দিয়ে আমি 3টা লেয়ার বুঝাচ্ছি, আশা করি তোমরা বুঝে ফেলতে পারছো, আশা করি তোমরা বুঝে ফেলতে পারছো। ক্লাসটা তো রেকর্ডেড যাবে, লাইভ ক্লাস না। তোমরা এই পর্যন্ত যারা দেখছো একটু কমেন্ট করে ফেলো তো, টাইম স্ট্যাম্প দিয়ে। মনে করো এই ক্লাসটা যদি এখন 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, টাইম স্ট্যাম্প দিয়ে যে এত মিনিট এত সেকেন্ডের এই পড়াটা তোমরা বুঝতে পারছো কিনা, আমি বলার আগেই যে এখানে অ্যাকচুয়ালি আমি কি আঁকতেছি, আমি অ্যাকচুয়ালি এখানে কি আঁকতেছি, কি ড্রয়িং করতেছি, একটু বলতে পারবা? কমেন্ট একটু বলে ফেলো তো। ক্লু হচ্ছে আগের স্লাইডে এই কথাটা ছিল, যা আমি আঁকতেছি আগের স্লাইডে এটার কথাটা আছে। যদি লিখে ফেলো তো অলরেডি, লেখাটা ঠিক হয়েছে কিনা তোমাদেরকে একটু জানাই দেই। দেখো, কোষ প্রাচীরের স্ট্রাকচারের মধ্যে আমরা 3টা জিনিস লিখেছিলাম না? থিকনেস তো বাড়ানো না, কলমের থিকনেস বাড়ানো, কলমের থিকনেস আমাদেরকে কমাইতে হবে। এই যে আমরা এখানে মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর লিখে আসছি না, এই 3টা লেয়ারই আমি এখানে তোমাদের ছবিতে ড্র করছি, বুঝতে পারছো? 3টা লেয়ারই এখানে দেখানো হয়েছে। এখন এই ছবিটা অ্যাকচুয়ালি বুঝবা কিভাবে? এখানে কিন্তু একটা কোষ আছে, ধরে নাও এটা একটা কোষ, আর এখানে ডট ডট দিয়ে তুমি আরেকটা কোষ,
দেখাইলাম, ঠিক আছে। আর এইটা হচ্ছে, এইটুকু অংশ হচ্ছে এই কোষ নাম্বার 1 এর প্রাচীর, এটা হচ্ছে সেল 1, এটা ধরো সেল 2, ঠিক আছে। এই যে এতটুকু অংশ, এই মাঝখানে গ্যাপটা সহ এই পাশে বাম পাশে অংশটুকু হচ্ছে সেল 1 এর প্রাচীর, আর ডান পাশে পুরোটুকু অংশ হচ্ছে সেল 2 এর প্রাচীর, ঠিক আছে। একটা একটা করে আসি। দেখো একদম বাইরের যে অংশটুকু, এই যে হলুদ কালারের যে পার্টটা দিয়ে ইন্ডিকেট করছি, এই যে হলুদ কালারের পার্ট দিয়ে যে ইন্ডিকেট করছি, এটা কি দুইটা কোষের মাঝখানে কন্টিনিউয়াস না? এটা হচ্ছে দুটো কোষের মাঝে, দুটো কোষের মাঝে কন্টিনিউয়াস না? কন্টিনিউয়াস বলতে আমি কি বুঝাচ্ছি খেয়াল করে দেখো, বাকি যে লেয়ার গুলা, এই যে হলুদ অংশটুকু হচ্ছে মধ্য পর্দা, তারপর সবুজটা হচ্ছে তোমার প্রাথমিক প্রাচীর, আর এই গোলাপিটা হচ্ছে তোমার সেকেন্ডারি প্রাচীর। প্রাথমিক প্রাচীর আর সেকেন্ডারি প্রাচীর কিন্তু আলাদা আলাদা। এই কোষ সেল 1 এর জন্য একটা অংশ, সেল 2 এর জন্য আরেকটা অংশ, সেল 1 এর জন্য একটা অংশ, সেল 2 এর জন্য আরেকটা অংশ। মাঝখানে কন্টিনিউয়াস না কেন? তোমার সবুজটা আর গোলাপিটা মাঝখানে হারাই গেছে কেন? এটা একটু পরে বলতেছি, একটু খেয়াল মানে একটু ধৈর্য ধরো। এনিওয়ে, তো দুইটা কোষের মাঝখানে কন্টিনিউয়াস, শুধু এই মধ্য পর্দাটা না, মধ্য পর্দার যে হলুদ লেয়ারটা, এটা কি আলাদা করা আছে? সেল 1 এর জন্য এতটুকু, সেল 2 এর জন্য এতটুকু, এরকম করা? দুটো সেলের মাঝখানে কন্টিনিউয়াস একটা বর্ডার না? প্রাথমিক এবং সেকেন্ডারি কিন্তু দুই পাশে আছে, এই যে এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এই সরি এখানে আছে, আলাদা আলাদা করে আছে না? আলাদা আলাদা করে আছে না? কিন্তু এটা কি মধ্য পর্দার জন্য সত্য? মধ্য পর্দা তো পুরাটাই কন্টিনিউয়াস, 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 দুই পাশের আলাদা আলাদা কোনো লেয়ার নেই। সো এই যে তোমার কোষ প্রাচীরের সবচেয়ে বাইরের লেয়ারটা, বাইরের স্তরটা, যেটা উভয় কোষের মাঝখানেই কন্টিনিউয়াস হয়, সেটা হচ্ছে তোমার মধ্য পর্দা, সেটা হচ্ছে তোমার মধ্য পর্দা। মধ্য পর্দার ইংরেজি হচ্ছে মিডল ল্যামেলাম। মধ্য পর্দার ইংরেজি হচ্ছে মধ্য পর্দার ইংরেজি হচ্ছে মিডল ল্যামেলাম। মধ্য পর্দার ইংরেজি হচ্ছে মিডল ল্যামেলাম। এই মিডল ল্যামেলাম অংশটুকু হচ্ছে কোষ 1 এবং কোষ 2 এর মাঝখানে কন্টিনিউয়াস, ঠিক আছে। এই মধ্য পর্দাটা কি কি দিয়ে তৈরি মনে আছে? এই যে পেকটিন কথাটা বলছিলাম একটু আগে, যে তোমার পেকটিন নামক জিনিসটা, সেলুলোজ, সেমিসেলুলোজ, পেকটিন, এরকম অনেক রকম জিনিস থাকে কোষ প্রাচীরের মধ্যে। পেকটিন নামক জিনিসটা কোষ প্রাচীরের সবচেয়ে বাইরের লেয়ার মধ্য পর্দার মধ্যে থাকে, এবং এই পেকটিনই হচ্ছে এই ভেসিকল গুলা নিয়ে এসে মাঝখানে জমা করতে থাকে, যেটা আলটিমেটলি কোষ প্লেট তৈরি করে, এবং এই যে মাইক্রোটিবিউলস গুলো বেসিক্যালি একটা জায়গা দেয়, যে জায়গার মাঝখানে তুমি এখানে এসে জড়া করো। আর মাইক্রোটিবিউল ডানে বামে সরতে থাকে, আর এই কোষ প্রাচীর বা কোষ প্লেটটা আস্তে আস্তে বড় হতে থাকে। কোষ প্লেটটা আলটিমেট একটা পর্যায়ে কোষ প্রাচীর তৈরি হয়। তাই দেখো শুরুতে যখন মধ্য পর্দা জমা হচ্ছে, জিনিসটা অনেক ক্লিয়ার না যে কেন মিডল ল্যামেলাম বা বাইরের লেয়ারটার মধ্যে পেকটিন থাকে, কারণ এইটাই তো সবার আগে তৈরি হবে। বুঝাই যাচ্ছে যে এই স্ট্রাকচারটার মধ্যে এই হলুদ অংশটা সবার আগে তৈরি হবে। এই হলুদ অংশের মধ্যে আবার অন্যান্য জিনিস তো জমা হয়ে তোমার এই সবুজ অংশটুকু প্রাথমিক প্রাচীর তৈরি হবে। প্রাথমিক প্রাচীরের উপর বিভিন্ন জিনিস জমা হয়ে তোমার সেকেন্ডারি প্রাচীর, এই গোলাপি অংশটুকু তৈরি হবে। ফার্স্ট তোমার এই কমলা অংশটুকু তৈরি হইতে হবে না, যেটা মধ্য পর্দা। আমরা দেখাই আসছি সবার আগে কি জমা হয়? পেকটিন নামক জিনিসটা ভেসিকল নিয়ে এসে জমা করতে থাকে। এটা আগের ছবিতে দেখাইছি না? সো এই মধ্য পর্দার মধ্যে তোমার পেকটিন নামক জিনিসটা থাকবে। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এমসিকিউ এর জন্য। তারপর তোমার প্রাথমিক প্রাচীর, প্রাইমারি সেল ওয়াল। প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীর। আচ্ছা, এই প্রাথমিক প্রাচীরের ব্যাপারটা হচ্ছে তোমার এই প্রাথমিক প্রাচীর, এটা কি দেখাইলাম? প্রাথমিক প্রাচীর এটা কি দেখাইলাম? দাঁড়াও, এখানে একটু ভুল করে ফেলছি আমি। তো পুরোটাই যেতে হবে, একটু দাঁড়াও। প্রাথমিক প্রাচীর যে অংশটুকুকে দেখাইছি, এটা অ্যাকচুয়ালি প্রাথমিক প্রাচীর না। সরি, আমাকে পুরো জিনিসটা একটু আরেকবার রাখতে হবে। একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো তোমরা যারা এই দেখতেছো। এইখানে ড্র করে দিলাম। এটা বললাম না, আমার এই ছবিটা আঁকতে খুবই মজা লাগে, বুঝছো? আমি বায়োলজি ছবি আঁকতে খুবই খুবই দুর্বল। আর বায়োলজি ছবি আঁকা বিষয়টা আমি বলতেছি না এটা একেবারে ইম্পর্টেন্ট না, বা আমি নিজে পারি না দেখে তোমাদেরকে ডিসকারেজ করতেছি, তা না। আমি একজন মেডিকেল স্টুডেন্ট হওয়া সত্ত্বেও আবার মানে আমার তো সেই হিসেবে বায়োলজি ভালো পড়ার কথা, বা আমি কিন্তু বায়োলজির ছবি যে খুব ভালো আঁকতে পারি তা না।
এই একটা দুইটা ছবি আছে যেটা আমি একটু ভালো আঁকতে পারি, সেজন্য আমি খুব আস্তে আস্তে সুন্দর করে খুব কেয়ারফুলি আঁকার চেষ্টা করি। বাট আমি কিন্তু এমনিতে বায়োলজির হেরে থিকনেস আবার বেশি হয়ে গেছে, বায়োলজির ছবি কিন্তু খুব বেশি ভালো পারি না। বা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে তোমরা অনেক সময় বায়োলজির ছবিকে একদম বেশি ওভার রেট করে ফেলো। ব্যাপারটা কিন্তু এরকম না যে একটা খুব সুন্দর ছবি আঁকছো কিন্তু তুমি ডেসক্রিপশনের মধ্যে খুব বেশি ভালো লেখো নাই, মানে অনেক বেশি খারাপ লেখছো, তারা যদি তোমাকে 3-3 দিয়ে দিবে এরকম না। হয়তো তুমি ভালো একটা ছবি আঁকার কারণে 3-2 খুব সহজে পেয়ে যেতে পারো, বাট এটা খুব কম সংখ্যক সি বা ডি, গ বা ঘয়ের উত্তরে তুমি এরকম ছবি এঁকে পার পেয়ে যাবা, খুব কম। সৃজনশীল তোমাকে একটা ধরে লিখতে হবে না, 5টা সৃজনশীল লিখতে হবে, হাইয়েস্ট একটা বা দুইটাতে তুমি ছবি এঁকে পার পেয়ে যেতে পারো। ডেসক্রিপশন সব টিচাররা মোটামুটি ভালোভাবেই পড়বে তোমার বোর্ড কোয়েশ্চেনের ক্ষেত্রে, এইচএসসি লেভেলে। সো ছবি ভালো আঁকলে যে তুমি খুব বেশি নাম্বার পেয়ে যাবা, মানে খুব সুন্দর করে আঁকলে, ব্যাপারটা এরকম না, বুঝছো? আবারও বলতেছি, এটা আমি ভালো আঁকতে পারি না, এটা অনেস্টলি স্বীকার করলাম, এই জন্য তোমাকে ডিসকারেজ করার জন্য বলতেছি না। অনেকে হচ্ছে যে ছবি আঁকার প্রতি অনেক অতিরিক্ত ফ্যাসিনেটেড হয়ে যায় বা অতিরিক্ত ভয়ও পায় যে বায়োলজির ছবি তুমি আঁকতে পারি না, কেমনে নাম্বার পাবো। বিষয়টা আসলে অতটাও না আর কি। তোমার বেসিক জিনিসগুলো ভালো করে বুঝাইতে পারলে তোমার টিচাররা ছবিটাকে ভালো ছবি হিসেবে ধরে নিবে। এমন না যে খুব সুন্দর আর্ট করতে হবে, চারুকলার মধ্যে ব্যাপার না বিষয়টা, তোমার বেসিক যে স্ট্রাকচারগুলো সেটা কোনো মতো দেখাইতে পারলেই তোমার ছবির যে মার্কটা, ছবির জন্য ধরো 1 মার্ক, সেটা তুমি 1 মার্ক বা 2 মার্ক সিকিউএসসি বা দিতে পাবা। আচ্ছা, অপ্রাসঙ্গিক আলোচনা শেষ। এই প্রাথমিক প্রাচীরটা হচ্ছে তোমার মধ্য পর্দার মধ্যে বেশ কিছু জিনিস ডিপোজিট হয়ে জমা হয়ে তৈরি হয়। আগেই বলছিলাম যে তোমার যে 3টা লেয়ার থেকে কোষ প্রাচীর, এর মধ্যে মধ্য পর্দা এবং প্রাথমিক প্রাচীর কিন্তু সব কোষের মধ্যে থাকবে। এই প্রাথমিক প্রাচীরে বেসিক্যালি তোমার 3টা জিনিস থাকে, কি কি খুব ভালো করে মনে রাখবা। সেলুলোজ, আমি তোমাদেরকে কোনো ছন্দ দিব না, এটা এমনি তোমাদের মনে থাকবে, কারণ আমি তোমাদেরকে খুব ডিটেলসে ছবি এঁকে দিচ্ছি অলরেডি, আরো দিব, সামনে আরো সুন্দর সুন্দর ছবি আসতেছে, বুঝে ফেলবা তোমরা সেলুলোজ হেমিসেলুলোজ কিভাবে থাকে। সেলুলোজ, তারপরেরটাই হচ্ছে হেমিসেলুলোজ, অলরেডি নাম নিয়ে ফেলছি। এর আগের একটা ছবিতে তোমাদেরকে হেমিসেলুলোজ দেখানো হয়েছিল, এই যে হেমিসেলুলোজ, দেখছো এই সেলুলোজ হেমিসেলুলোজ। আর একটা হচ্ছে কিছু গ্লাইকোপ্রোটিন, গ্লাইকো মানে কার্বোহাইড্রেটের গ্লাইকো মানে গ্লুকোজ বা কার্বোহাইড্রেট, আর প্রোটিন মানে তো প্রোটিন, আমি সেটা তো বুঝোই, মানে প্রোটিন এবং কার্বোহাইড্রেট একসাথে থাকবে আর কি। এই 3 ধরনের জিনিস জমা হয়ে হচ্ছে আমার প্রাথমিক প্রাচীরটা তৈরি হবে, সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। সেলুলোজ হেমিসেলুলোজকে এই দুইটাই হচ্ছে এক ধরনের আবারও পলিস্যাকারাইড। যত কমপ্লেক্স স্ট্রাকচার তুমি উদ্ভিদ দেহের মধ্যে পাবা, মনে করো মোর দেন 90%ই হচ্ছে তোমার কার্বোহাইড্রেটের নেচার হবে, বিশেষ করে পলিস্যাকারাইডের নেচার হবে যে কমপ্লেক্স স্ট্রাকচার গুলো। আবার আমাদের দেহের মধ্যে উল্টা, আমাদের দেহের যে গাঠনিক স্ট্রাকচার গুলা সবই হচ্ছে প্রোটিনের তৈরি। মাসেলের মধ্যে প্রোটিন থাকে, আমাদের শরীরে এনজাইম গুলা প্রোটিনের নেচার, আমাদের শরীরে গুরুত্বপূর্ণ হরমোন গুলা প্রোটিনের নেচার। সো এইটাই হচ্ছে তোমার উদ্ভিদ এবং প্রাণী দেহের মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্থক্য। আমাদের দেহটা গঠনটা প্রোটিন দিয়ে বেশিরভাগ তৈরি, মোটামুটি মোর দেন 90%, আর এদের ক্ষেত্রে আবার জিনিসটা উল্টা হয়ে যায়, কার্বোহাইড্রেট হয়ে যায় ওদের মূল গঠনটা। সো এই যে সেলুলোজ হেমিসেলুলোজ এগুলো সবই কি কমপ্লেক্স কার্বোহাইড্রেট, কমপ্লেক্স কার্বোহাইড্রেট মানে হচ্ছে পলিস্যাকারাইড। লাস্টলি হচ্ছে সেকেন্ডারি প্রাচীর, এই এই গোলাপি হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীরের মধ্যে কি কি থাকে? লিগনিন থাকে, লিগনিন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। লিগনিন জমা হয়, এই লিগনিন দন্তন্য, লিগনিন। তাহলে এই যে কম্পোনেন্ট গুলো লিখলাম, সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, লিগনিন, পেকটিন, এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। কোনো ছন্দ শেখাই দিব না, আর একটা বেটার ছবি তোমাদের সামনে আসতেছে, আরো কিছু জিনিস বুঝাইনি, আর একটা বেটার ছবি, আর একটু মাইক্রোস্কোপিক লেভেলের একটা ছবি তোমাদেরকে দেখাবো, এমনিতে মনে হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। যদি মুখস্থ না হয় তাহলে আমাকে গালি দিও কমেন্টে, একদম ফ্রি অ্যাক্সেস দিয়ে দিলাম, ধুমায় গালি দিও। আচ্ছা, এখন কথা হচ্ছে তোমার এই যে এই পার্টটা, এখানে যে শুধুমাত্র আছে, মধ্য পর্দাটুকু আছে, এখানে যে শুধুমাত্র মধ্য পর্দাটুকু আছে, বাকি প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর এই জায়গাটা গায়েব হয়ে গেছে। এইটাকে কি বলে জানো? এইটাকে বলে হচ্ছে পিট বা কূপ, পিট মেমব্রেন বা কূপ, এটাকে বলা হচ্ছে পিট বা কূপ, বুঝতে পারছো? আর এই যে দেখো দুইটা কোষের যে পিট এলাকা, যেখানে শুধুমাত্র মধ্যপর্দাটা আছে, এইটা হচ্ছে তোমার এই কোষের মধ্যপর্দা বলতেছি, এই কোষের পিঠ, আর এই পার্টটুকু হচ্ছে সেল 2 এর পিঠ। এরকম দুইটা পিঠ পাশাপাশি আছে না, দুইটা কূপ পাশাপাশি অবস্থান করতেছে না, এই দুইটা মিলেই, এটা এবং এটা, এই দুইটা কূপ মিলেই তৈরি হচ্ছে। আচ্ছা, এটাকে পিট 1 বলি যেহেতু এটা সেল 1 এর পিঠ, আর এটা হচ্ছে আমার পিট নাম্বার 2, এটা সেল 2 এর পিঠ। এই পিট নাম্বার 1 এবং পিট নাম্বার 2, এই পিট নাম্বার 1 আর পিট নাম্বার 2 মিলে তৈরি করা হচ্ছে আমার পিট পেয়ার,
জোড়ায় জোড়ায় আছে না এই দুইটা পিঠ বা দুইটা কূপ। কূপ 1 নাম্বারটা হচ্ছে বাম পাশেরটা সেল 1 এর পিঠ, যেখানে শুধুমাত্র মধ্যপদটা আছে, প্রাথমিক সেকেন্ডারি প্রাচীর গায়েব। প্রাথমিক সেকেন্ডারি প্রাচীর এখানেও গায়েব, সেল 2 এর জন্য শুধুমাত্র মধ্যপদটা আছে, এটা হচ্ছে পিঠ নাম্বার 2। পিঠ 1 এবং পিঠ 2 যেহেতু মুখোমুখি অবস্থান করতেছে, এদেরকে আমরা বলি হচ্ছে পিঠ পেয়ার। ঠিক আছে, পিঠ পেয়ার থাকাটার উদ্দেশ্য কি? পিঠ পেয়ার থাকাটার উদ্দেশ্য হচ্ছে, দেখো এই জায়গাটুকু দিয়ে এই দুই কোষের মাঝখানে খুব সহজে কমিউনিকেশন মেইনটেইন হবে না, যেহেতু এখানে খুব বেশি প্রাচীর নাই। সো বিভিন্ন জিনিসের আদান প্রদান এখানে খুব সহজ হয়ে যাবে না, এইটাই পিঠ পেয়ারের উদ্দেশ্য। এই পিঠ পেয়ার দিয়ে তোমার একটা নলাকার পথ চলে যায় দুইটা কোষের মাঝখানে, একটা নলাকার কোষ, যেখানে অনেক কিছু আঁকছি তো একটু গিজিবিজি হয়ে গেছে, এই যে এরকম নলাকার একটা পাথ হয়ে যাবে। অ্যাকচুয়ালি দেখতে এটা এরকম না, জাস্ট তোমাকে বোঝানোর জন্য দেখাইলাম আর কি। এরকম নলাকার একটা পাথ হয়ে তোমার দুইটা কোষের মাঝখানে চলে যাবে, এইটাকে আমরা বলি হচ্ছে ডেসমোটিউবিউল। এটাকে আমরা এই নলাকার পাথওয়ে, যেই নলটা দিয়ে এটা তৈরি হয় সেটাকে বলি হচ্ছে ডেসমোটিউবিউল। এরকম একটা না, অনেকগুলো নল দিয়ে টোটাল পাথওয়েটা তৈরি হয়, আর টোটাল পাথওয়েটাকে বলি হচ্ছে ডেসমোসোম। এইরকম ডেসমোসোম হচ্ছে দুইটা কোষের কোষ প্রাচীরে যে ফাঁকা জায়গাটা, ফাঁকা বলতে শুধু মধ্যপদাটা আছে, বাকিগুলো নাই, এই তুলনামূলক ফাঁকা জায়গাটার মধ্যে একটা টিউবিউলার পাথওয়ে চলে যায়, দুইটা কোষের সাইটোপ্লাজমকে কানেক্ট করে, এটাকে আমরা বলি হচ্ছে ডেসমোসোম। ডেসমোসোম হচ্ছে কিছু ডেসমোটিউবিউল দিয়ে তৈরি, ডেসমোটিউবিউল থেকেই ডেসমোসোম শব্দটা আসছে। সো ডেসমোসোম কাকে বলে, এই জিনিসটা যদি তোমাদের পরীক্ষায় আসে, ডেসমোসোম কি? ডেসমোসোম হচ্ছে দুটি কোষের আমরা দুইটা কোষের সাইটোপ্লাজমকে সংযোগ করছি না, এই পিঠ পেয়ারের মধ্য দিয়ে, পিঠ পেয়ার দিয়ে কিছু ডেসমোটিউবিউল নামে টিউবিউল চলে গেছে, সেই টিউবিউল গুলা একটা সংযোগ তৈরি করছে দুইটা কোষের সাইটোপ্লাজমের মাঝে। তো দুইটা কোষের সাইটোপ্লাজমকে সংযোগকারী নলাকার যেই পথ, নলাকার যে পাথওয়ে, নলাকার যেই পথ, সেটাই হচ্ছে আমার ডেসমোসোম। ঠিক আছে, আর ডেসমোসোমের মধ্যে কি থাকে? ডেসমোটিউবিউল থাকে। ডেসমোসোমের মধ্যে কি থাকে? ডেসমোটিউবিউল থাকে। এই ডেসমোটিউবিউলের ডেসমো নামটা নিয়েই হচ্ছে ডেসমোসোম তৈরি হয়েছে। বেসিক্যালি এটা দুটো সেলের মাঝখানে একটা জাংশন, যেটা হচ্ছে ডেসমোটিউবিউল দিয়ে তৈরি, আর এই জাংশনটা মূলত এই পিঠ পেয়ার এই জায়গাটার মধ্যেই থাকে। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের এমসিকিউ এর জন্য কি কি মনে রাখতে হবে একটু হলুদ কালার দিয়ে আন্ডারলাইন করে দিই। এই যে প্রাথমিক প্রাচীর, কি রে কালার চেঞ্জ হলো না কেন? হ্যাঁ, এই যে প্রাথমিক প্রাচীর, তারপর হচ্ছে মধ্যপর্দার প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর, এবং তারা কি কি জিনিস দিয়ে তৈরি? সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, লিগনিন দিয়ে তৈরি। মধ্যপর্দার মধ্যে কি থাকে? পেকটিন থাকে। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। আর এই পিঠ পেয়ার জিনিসটা কি এটা মনে রাখতে হবে। আর হচ্ছে তোমার এই পিঠ পেয়ার বরাবর হচ্ছে ডেসমোটিউবিউল বলতে একটা জাংশন থাকে। এই জিনিসগুলো হচ্ছে আমাদের একটু মনে রাখতে হবে এমসিকিউ হিসেবে, বা সৃজনশীলে ক নাম্বারে ডেসমোটিউবিউল, ডেসমোসোম কাকে বলে, পিঠ কাকে বলে, এই ধরনের জিনিসগুলো একটু আসতে পারে। আশা করি আমরা পারবো না, খুব সুন্দর করে ভিজুয়ালি তোমাদেরকে দেখাই দিলাম পুরো জিনিসটা। আরো সুন্দর হবে, আরেকটা স্লাইড তোমাদের নিয়ে আসতেছি, যেটা দেখলে তোমাদের এই কোন জায়গায় কি কি থাকে এটা আর একটু ভালোভাবে মনে রাখতে পারবা। এই যে এই ছবিটা দেখো, মুখস্থ তো তোমাদেরকে ভালোভাবেই করায় ছাড়বো ইনশাল্লাহ, কিন্তু ছন্দ দিয়ে না, আলতু ফালতু জিনিস দিয়ে না, এরকম সুন্দর সুন্দর ছবি দিয়ে। বললে যা বা কিভাবে দেখা যাক, মানে আমিও চ্যালেঞ্জ নিচ্ছি। আমি তো বললাম যদি এভাবে মনে না থাকে তাহলে আমাকে কমেন্টে ইচ্ছে মতো গালিগালাজ করো। আচ্ছা, এইটা হচ্ছে তোমার, যদি ওখানে স্ট্রাকচার অফ সেলুলোজ দেওয়া, মূলত সেলুলোজই হচ্ছে কোষ প্রাচীরের মধ্যে বেশি থাকে। একটা জিনিস তোমার এখানে একটু বলে ফেলি, কোষ প্রাচীরের মধ্যে সেলুলোজ থাকে হচ্ছে তোমার 40%, পেকটিন থাকে হচ্ছে 30%, হেমিসেলুলোজ থাকে হচ্ছে 20%, আর লাস্টে হচ্ছে গ্লাইকোপ্রোটিন যেটা প্রাইমারি সেল ওয়ালের মধ্যে থাকে, এটা থাকে 10%। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো কিন্তু এমসিকিউতে আসার মতো, এই পার্সেন্টেজ গুলো 40, 30, 20, 10 তোমাদের সৃজনশীল নাম্বারিং এর মতোই 4, 3, 2, 1। সেলুলোজ পেকটিনের মধ্যে 30, সেলুলোজের পরে হেমিসেলুলোজ, এটা কিন্তু অনেক সময় সেলুলোজ হেমিসেলুলোজ এভাবে পাশাপাশি পরে অভ্যস্ত না, কিন্তু নাম মানে পার্সেন্টেজটা কিন্তু পাশাপাশি না। এটার 40, এরপরে 30 আছে পেকটিন, এরপরে হেমিসেলুলোজ 20%।
একটু গুলাই ফেলো না কিন্তু, তারপর গ্লাইকোপ্রোটিন থাকে হচ্ছে 10%, ঠিক আছে। তো সেলুলোজই হচ্ছে কোষ প্রাচীরের মধ্যে সবচেয়ে বেশি থাকে, ঠিক আছে। তো কোষ প্রাচীরের যে মানে মূল আলট্রা স্ট্রাকচার একদম একেবারে কেমিক্যাল লেভেলে গিয়ে কিভাবে হচ্ছে আমার এই প্রাইমারি সেকেন্ডারি ওয়ালগুলো তৈরি হইতেছে, এই 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 যে তোমার এই মিডল লেভেল, তারপরে প্রাইমারি, তারপরে সেকেন্ডারি অ্যাকচুয়ালি কিভাবে তৈরি হইতেছে, মলিকুলার লেভেলে গিয়ে এটার গঠনটা অ্যাকচুয়ালি কিরকম, সেইটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। তারপর হচ্ছে তোমাদেরকে এই ছবিটা নিয়ে একটু বলবো। আগে এই মলিকুলার লেভেলে কি ঘটনাগুলো হয়। এখানে দেখো এই যে এরকম একটা ইয়ার মতো দেখতে পারতেছো না, এটা কি বলে, এটা বিল্ডিং এর মতো। আর এই বিল্ডিং এর মতো ছোট 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 ব্লক, ছোট 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 ব্লক দেখতে পারতেছো না, এটা এগুলা কি জানো? এই ছোট 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 এক একটা ব্লক হচ্ছে আমার সেলুলোজ। সেলুলোজ সেলুলোজ হচ্ছে একটা পলিস্যাকারাইড। সেলুলোজ কি দিয়ে তৈরি? সেলুলোজ অ্যাকচুয়ালি অনেকগুলা গ্লুকোজ অণু দিয়ে তৈরি, অনেকগুলা গ্লুকোজ অণু মিলে একটা পলিমার তৈরি করে। আশা করি পলিমার কি জিনিস তোমরা পড়ে আসছো 9-10-এ। গ্লুকোজের একটা পলিমার হচ্ছে সেলুলোজ। অনেকগুলা গ্লুকোজ একটা মনোস্যাকারাইড, অনেকগুলা গ্লুকোজ মিলে তোমার সেলুলোজ তৈরি করে। অবশ্যই এটা 10টার বেশি হইতে হবে, 10-এর কম হলে সেটা অলিগোস্যাকারাইড হয়ে যায়। মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড বলছিলাম, আশা করি তোমরা মনে রাখছো। সো এই যে তোমার সেলুলোজের স্ট্রাকচারটা এইরকম, সেলুলোজ দেখছো এই যে একটার পর একটা সেলুলোজ মিলে একটা লম্বা চেইন তৈরি করতেছে। আর এই সেলুলোজ গুলা তৈরি হচ্ছে অনেকগুলা গ্লুকোজ অণু মিলে। যাই হোক, তো এই সেলুলোজ গুলা দেখো এই যে চুলের মতো একটা স্ট্রাকচার তৈরি করতেছে, চুলের মতো কিছু স্ট্রাকচার তৈরি করতেছে, চুলের মতো কিছু স্ট্রাকচার তৈরি করতেছে, তাই না? এগুলাকে আমরা বলি হচ্ছে সেলুলোজ চেইন, এগুলাকে আমরা বলি হচ্ছে সেলুলোজ চেইন, বুঝছো? আচ্ছা, একটা জিনিস একটু মিস করে গেছি। গ্লুকোজের সেলুলোজ তৈরি করতে গ্লুকোজের মোটামুটি 3 থেকে 4 হাজার গ্লুকোজ অণু লাগে। 3 থেকে 4 হাজার গ্লুকোজ মিলে হচ্ছে আমার সেলুলোজের মলিকিউল তৈরি হয়। সেলুলোজের অনেকগুলা সেলুলোজ মিলে তোমার অ্যাকচুয়ালি এরকম সেলুলোজ চেইন তৈরি করে। এই যে এরকম চেইন, এগুলো হচ্ছে একটা সেলুলোজ চেইন, এগুলো হচ্ছে একটা সেলুলোজ চেইন, ঠিক আছে। অনেকগুলা সেলুলোজ মিলে একটা করে সেলুলোজ চেইন তৈরি করতেছে। আচ্ছা, ওকে। তো এই যে তোমার সেলুলোজের চেইন তৈরি হলো না, সেলুলোজের চেইন এইরকম 100টা মিলে, দেখো এই যে সবগুলা সেলুলোজ চেইন একটাতে মিলতেছে না, একটা বান্ডেলের মতো তৈরি করছে না? এখানে একটা বান্ডেলের মতো তৈরি হয়েছে কিনা, এই জায়গাটার মধ্যে কিন্তু একটা বান্ডেলের মতো তৈরি হয়েছে, বান্ডেলের মতো তৈরি হয়েছে। আমি এই আটা সরাই দিই, আশা করি তোমরা বুঝতে পারতেছো। এই যে এখানে কিন্তু একটা বান্ডেলের মতো তৈরি হইতেছে, ঠিক আছে। এই বান্ডেলটাকে বলে, এই যে সেলুলোজ চেইনের 100টা সেলুলোজ চেইন মিলে একটা বান্ডেল তৈরি হয় না, এই বান্ডেলটাকে বলে হচ্ছে মাইসেলি, MICELLE। এটার বাংলা উচ্চারণ হচ্ছে মাইসেলি। অনেক সময় এটাকে ক্রিস্টালাইন মাইসেলিও বলে। এই যে দেখছো সেলুলোজের চেইনগুলো অনেকগুলো একসাথে মিলে বান্ডেলের মতো তৈরি করতেছে, অনেকটা একগোছা চুলের মতো। ওই একগোছা চুলটাই হচ্ছে একটা মাইসেলি। মাইসেলি কিভাবে তৈরি হইতেছে? সেলুলোজের টোটাল 100টা চেইন মিলে, এইরকম অনেকগুলা মাইসেলি মিলে, এইরকম 20টা মাইসেলি মিলে, কয়টা? ইন্টু 20, এইরকম 20টা মাইসেলি মিলে তৈরি করে হচ্ছে কিছু মাইক্রোফাইব্রিল, তৈরি করে। এই যে দেখছো যেগুলো হচ্ছে মাইক্রোফাইব্রিল, ছোট ছোট দেখছো, ডায়ামিটার ছোট, এটা অনেক বেশি মোটা না, একটু চিকনা চিকনা কিছু মাইক্রোফাইব্রিল। এই দেখো এগুলা কি অনেকগুলো মাইসেলি মিলে, মাইসেলিটা চুলের মতো স্ট্রাকচার, এটা ঢুকে 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 এরকম মাইক্রোফাইব্রিল তৈরি করতেছে। কয়টা মাইসেলি লাগবে এটার জন্য? 20টা মাইসেলি মিলে হচ্ছে মাইক্রোফাইব্রিল। আর এরকম মাইক্রোফাইব্রিল টোটাল 250টা মিলে তৈরি করবে এক একটা এরকম ম্যাক্রোফাইব্রিল। দেখো মাইক্রোর তুলনায় ম্যাক্রোগুলার থিকনেস কিন্তু বেড়ে গেছে। তাহলে মাইক্রোফাইব্রিল আবার যদি আমি ইন্টু 250টা নেই, কতগুলা? 250টা যদি নেই, সেখান থেকে আমি তৈরি করবো মাইক্রো থেকে ম্যাক্রো ফাইব্রিল। এইটা হচ্ছে আমার কোষ প্রাচীরের আলট্রা স্ট্রাকচার। একেবারে মলিকিউলার লেভেলে গিয়ে আমি কোষ প্রাচীরটাকে কিভাবে দেখতে পারবো, যে প্রায় আবার একটু রিপিট করি, 3 থেকে 4 হাজার গ্লুকোজ অণু নিয়ে আমার সেলুলোজ তৈরি হইতেছে। সেলুলোজের এরকম অনেকগুলো সেলুলোজ মলিকিউল মিলে তৈরি করছে সেলুলোজ চেইন। সেলুলোজ চেইন 100টা মিলে, সেলুলোজ চেইন গুলো এরকম 100টা মিলে তৈরি করতেছে এই যে একটা বান্ডেল, যেটাকে আমরা বলতেছি হচ্ছে মাইসেলি। মাইসেলি আবার 20টা মিলে তৈরি করতেছে আমার মাইক্রোফাইব্রিল। মাইক্রোফাইব্রিল আমার 250টা মিলে তৈরি করতেছে ম্যাক্রোফাইব্রিল। এই ম্যাক্রোফাইব্রিল গুলাই আলটিমেটলি তোমরা এই যে এরকম দেখতে পাচ্ছ, এই যে দেখো এগুলা হচ্ছে এক একটা সেলুলোজের ফাইবার, এগুলো হচ্ছে এক একটা
সেলুলোজের ফাইবার, যেটা হচ্ছে আমার প্রাইমারি সেল ওয়ালের মধ্যে থাকে। ইন্টারেস্টিং না? তাহলে আলট্রা স্ট্রাকচারটা আমরা আরেকটা স্লাইডের মধ্যে আলাদাভাবে লিখে দিই। গ্লুকোজ গ্লুকোজ গ্লুকোজের 3 থেকে 4000 অণু মিলে তৈরি করবে সেলুলোজ। সেলুলোজের অনেকগুলো অণু মিলে তৈরি করবে সেলুলোজ চেইন। সেলুলোজ চেইন 100টা নিয়ে তৈরি করবে মাইসেলি। নাম্বারগুলো একটু মনে রাখতে হবে। মাইসেলি 20টা মিলে তৈরি করবে মাইক্রোফাইব্রিল। মাইক্রোফাইব্রিল আবার 250টার মতো নিয়ে তৈরি করবে ম্যাক্রোফাইব্রিল। আবার এই ম্যাক্রোফাইব্রিল অনেকগুলো মিলেই তৈরি করবে আলটিমেটলি আমার প্রাইমারি সেল ওয়াল। প্রাইমারি সেল ওয়াল, এটাই হচ্ছে আমার আলট্রা স্ট্রাকচার অফ সেল ওয়াল বা কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। সেল ওয়াল মানে কোষ প্রাচীর। সেল ওয়াল মানে কোষ প্রাচীর। ঠিক আছে, তাহলে এই জিনিসটা, এই যে নাম্বারগুলো 20, 250, এই জায়গায় 100, এই নাম্বারগুলো একটু মনে রাখতে হবে। আর ভিজুয়ালাইজেশনের জন্য এই যে তোমাদের ছবিটা, সুন্দর করে ছবিটা এখানে তোমাদের আঁকাকিগুলো মুছে দেই, যেহেতু হচ্ছে পরের স্লাইডে আমি খুব সুন্দর করে বলে দিছি কোনটা থেকে কোনটা তৈরি হচ্ছে, এই জন্য আঁকাকিগুলো একটু মুছে দিলাম। আর এই ছবির মধ্যে লেভেলিং করে দেওয়া আছে কোনটা হচ্ছে তোমার মাইক্রোফাইব্রিল, কোনটা ম্যাক্রোফাইব্রিল, কিভাবে মাইসেলি তৈরি হইতেছে এটা খুব সুন্দর করে বলে দেওয়া আছে। তাই এই আলট্রা স্ট্রাকচারের জিনিসগুলো মুছে দিচ্ছি, যাতে এই স্লাইডটা তোমাদের কাছে যাবে তো যাতে একটু গিজিবিজি না মনে হয় আর কি, এনিওয়ে, তো বলছিলাম মুখস্থ করাই ছাড়বো। এই ছবিটা দেখবা, জাস্ট নাম্বার গুলো এখানে খেয়াল রাখবা। এরকম চেইন কয়টা লাগতেছে? 100টা চেইন লাগতেছে মাইসেলি তৈরি করার জন্য। মাইসেলি থেকে ম্যাক্রোফাইব্রিল তৈরি করতে কয়টা লাগতেছে? 20টা মাইসেলি লাগতেছে। মাইক্রোফাইব্রিল থেকে ম্যাক্রোফাইব্রিল তৈরি করতে কয়টা লাগতেছে? 250টা লাগতেছে। এরকম নাম্বার গুলো জাস্ট লিখে দিবা, এমনিতে তোমাদের মনে থাকবে আশা করি। আচ্ছা, এইবার প্রাইমারি সেল ওয়ালের মধ্যে যে সেলুলোজ, সেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন থাকে, সেকেন্ডারির মধ্যে থাকে হচ্ছে লিগনিন। এই জিনিসগুলো কিভাবে মনে রাখবা? এই যে এই ছবিটা খেয়াল করো, এই যে উপরের যে ওয়ালটা সবার উপরের, সেটাই হচ্ছে তোমার পেকটিন দিয়ে তৈরি। এখানে থাকে হচ্ছে পেকটিন, এখানে কি থাকে? এখানে থাকে হচ্ছে পেকটিন। এই পুরো জিনিসটা পেকটিন দিয়ে তৈরি। তারপরে এই যে ফাইবার, এই ফাইবার গুলো কি? সেলুলোজের ফাইবার। এগুলোর মধ্যে মাইক্রোফাইব্রিল, তারপর তোমার মাইসেলি সবকিছু আছে। এখানে বড় জিনিসটা দেখানো হয়েছে, এই যে সেলুলোজ, মাইক্রোফাইব্রিল, বেসিক্যালি মাইক্রোফাইব্রিল গুলো দেখানো হয়েছে। এইটা মিলে আবার ম্যাক্রো তৈরি করবে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো তো, এই যে সেলুলোজের মাইক্রোফাইব্রিল গুলো গায়ের মধ্যে এই যে একটা হলুদ জিনিস লাগানো না, এই যে হলুদ জিনিস দেখছো? এই হলুদ জিনিসগুলো খেয়াল করছো? একটা মাইক্রোফাইব্রিলকে আরেকটার সাথে জয়েন করতেছে, ক্রস লিঙ্ক করতেছে একটা মাইক্রোফাইব্রিলের সাথে আরেকটা মাইক্রোফাইব্রিল। এই হলুদ গুলাই হলো আমার, এই যে দেখো কি লেখা এখানে, ক্রস লিঙ্কিং গ্লাইকান একটা কথা লেখা আছে। ক্রস লিঙ্কিং গ্লাইকান জিনিসটা কি জানো? গ্লাইকান জিনিসটা হচ্ছে এক প্রকারের হেমিসেলুলোজ। তোমাদের বইয়ের মধ্যে দেখবা যে গ্লাইকান অ্যাকচুয়ালি ক্রস লিঙ্কিং এর কাজটা করে হেমিসেলুলোজ ফাইবার গুলোর মধ্যে। এইটাই হেমিসেলুলোজের ফাংশন। হেমিসেলুলোজের অনেক রকম টাইপ আছে, আমাদের বইয়ের মধ্যে শুধুমাত্র গ্লাইকান জিনিসটার নাম লেখা আছে। জাইলোগ্লাইকান বলতে একটা ওয়ার্ড আছে, জাইলোগ্লাইকান বেসিক্যালি বিভিন্ন সেলুলোজ, এটা মুখস্থ করার দরকার নেই, বলার জন্য, জানার জন্য। এই যে একটা সেলুলোজ ফাইবারের সাথে আরেকটার সাথে কানেক্ট করতেছে, এই যে এটার সাথে এটাকে এভাবে একটা ফাইবারের সাথে আরেকটাকে জাস্ট ক্রস লিঙ্ক করতেছে। এটা হেমিসেলুলোজের ফাংশন, ঠিক আছে? এটা হেমিসেলুলোজের ফাংশন। আর এই যে তুমি লাল লাল গুলো দেখতে পারতেছো না, বা যে গোলাপি, এই জিনিসগুলো, এটা হচ্ছে তোমার পেকটিন। প্রাইমারি সেল ওয়ালের উপরে যে পদার্থগুলো ছিল সেটাকে ছোট নিচের দিকে এক্সটেন্ড করছে। এই যে এগুলো হচ্ছে পেকটিন। এই ছবিটা ভিজুয়ালি, তুমি ছবিটার দিকে অনেকক্ষণ তাকায় থাকবা। ভিজুয়াল ইনফরমেশন মেমোরিতে স্টাক থাকে বেশি, স্মরণে থাকে বেশি। এটার দিকে ভালোভাবে তাকায় থাকবা, তাহলে তোমাদের মনে থাকবে যে এই যে পেকটিন দিয়ে হচ্ছে মধ্য পদার্থ তৈরি। তারপর বড় বড় ফাইবারগুলো সেলুলোজ দিয়ে তৈরি। বড় বড় ফাইবারগুলোকে কানেক্ট করতেছে হচ্ছে হলুদ জিনিসগুলা। এটা হচ্ছে তোমার কি জানি বলে, এই হেমিসেলুলোজ হিসেবে কাজ করতেছে। প্রাইমারি গুলার মাঝখানে একটা ক্রস লিঙ্কিং হিসেবে কাজ করতেছে। সো এই হচ্ছে তোমার টোটাল স্ট্রাকচারটা
সেল ওয়ালের, কোষ প্রাচীরের, ঠিক আছে? তো মোটামুটি কোষ প্রাচীরের স্ট্রাকচারটা কিন্তু তোমাদেরকে ভালোভাবে পড়াই দিলাম, একদম ছবি দিয়ে ডিটেলসে গিয়ে, ঠিক আছে? এই যে বইয়ের মাঝখানে কিন্তু তোমাদের জাস্ট এরকম একটা ছবি, তাও একটা কালারফুল না, সাদা কালার একটা ছবি দিয়েই পুরো জিনিসটা ডিসক্রাইব করে আমি তোমাদেরকে বিভিন্ন লেভেলের ছবিগুলো দেখাইলাম। এখানে তোমার যে সূক্ষ্ম গঠনটা, আলট্রা স্ট্রাকচারের সেলুলোজ, সেটাও দেখানো হয়েছে আলাদা আলাদা প্রত্যেকটা সেলুলোজ, তোমার সেলুলোজের চেইন, মাইসিলিক তৈরি হচ্ছে, ম্যাক্রোফাইবার, মাইক্রোফাইবার সবগুলা। তারপরে এখানে প্রত্যেকটা জিনিস অ্যাকচুয়ালি মাইক্রোস্কোপের আন্ডারে দেখতে কিরকম লাগে সবকিছু দেখানো হয়েছে। এই ছবিগুলোর দিকে আবার ওটাকে একটু ক্লিন করে দেই, এই ছবিগুলোর দিকে তোমরা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে তাকায় থাকবা, তাহলে দেখবা যে পড়াটা সহজ হবে, মনে রাখতে সহজ হবে, কারণ ভিজুয়াল ইনফরমেশন মেমোরিতে স্টোর হয় বেশি। আর আমরা যদি কোষ প্রাচীরের কাজের মধ্যে বলতে চাই, বলছি তো এটা একটা মৃত অংশ, সো আলটিমেটলি এটা খুব বেশি কাজ নাই, জাস্ট তোমার কি বলে কোষের একটা আকৃতি দিচ্ছে, তবে এমন না যে এটার ফাংশন কম গুরুত্বপূর্ণ। একটা স্ট্রাকচারের প্রাচীর বা ওয়াল বা প্রোটেকশন যদি খারাপ হয়ে যায়, তাহলে অবভিয়াসলি ভেতরের জিনিসগুলোর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে খুব দ্রুতই। সো এমন না যে এটা আন্ডার এস্টিমেট করতেছি, কোষ প্রাচীর ইম্পর্টেন্ট স্ট্রাকচার, বাট এটার ফাংশন খুব বেশি না, যেটা ফাংশন সেটা অনেক গুরুত্বপূর্ণ, বাট এটা লিখতে গেলে অনেক বড় হবে না আর কি। কোষে আকৃতি দেয়, আরটা হচ্ছে ভেতরের জিনিসগুলোকে প্রোটেকশন দেয়, মোটামুটি এটাই। ভেতরের গঠনকে সুরক্ষা দেয় বাইরের বিভিন্ন প্রতিঘাত থেকে, ঘাত-প্রতিঘাত থেকে হচ্ছে সুরক্ষা দেয়। এটাই হচ্ছে মোটামুটি কোষ প্রাচীরের কাজ। আরো কিছু সেন্টেন্স বইয়ের মধ্যে লেখা আছে, মূল কথাটা এটাই। তো আমরা আজকে ক্লাসে এতটুকুই রাখলাম, স্লোলি আগাবো তো আমরা আস্তে আস্তে, এই জন্য হচ্ছে যে টাইম লাগবে ক্লাসগুলো শেষ করতে, বাট পরীক্ষার আগে গিয়ে বিশাল 7 ঘন্টা 10 ঘন্টার ওয়ান শট ক্লাসের চেয়ে তোমার শুরুতেই অল্প অল্প করে এক বসাতেই 1.5 ঘন্টা 2 ঘন্টা ক্লাসগুলো করো, স্লোলি আগাও, মজা নিয়ে নিয়ে ভালো করে ডিপ জিনিসগুলো বুঝে 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 পড়ো, যাতে আলটিমেটলি বড় বড় পরীক্ষাগুলো যারা তোমাদের এইচএসসি লেভেলে আছে, হাফ ইয়ারলি, ইয়ারলি, প্রি টেস্ট, টেস্ট, মডেল টেস্ট, এই এক্সামগুলোর আগে গিয়ে যাতে তুমি একটু স্পিডে পড়াশোনা করতে পারো। এখন আস্তে আস্তে বুঝে বুঝে পড়ো, তখন স্পিডে পড়াশোনাটা সহজ হবে। এখনই যদি ফাস্ট পড়াশোনা শুরু করো, তখন গিয়ে তোমার দেখবা আবার আরেক দফা ফাস্ট পড়তে কষ্ট হবে বেশি। এখন স্লোলি আগাও, বুঝে বুঝে ডেপথে গিয়ে পড়ো, পরে তোমার ফার্স্ট ডিভিশন দিতে দেখবা সহজ হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। নেক্সট কোনো ক্লাসে সততা মেডিকেল অ্যাডমিশন প্রকল্প এবং স্কুল ম্যাথমেটিক্সের পক্ষ থেকে তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম, আমি তসিফ ভাইয়া। অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে দুটো সাবস্ক্রাইব করে ফেলবে, 2টা চ্যানেলে সাবস্ক্রাইব করবে, লিঙ্ক দেওয়া থাকবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, এই ফ্রি ক্লাসগুলো কিন্তু সবসময় থাকবে না। সো আমাদের পেইড ব্যাচে এনরোল করে একমাত্র 1800 টাকার নামমাত্র মূল্যে যদি এনরোল করতে চাও, মূল পেইড ব্যাচটা জুলাই আগস্টের দিকে স্টার্ট হবে, তার আগে এনরোল করলে মাত্র 1800 টাকায় এক একটা পেপার তোমরা পেয়ে যাচ্ছ। লিঙ্ক দেওয়া থাকবে, দুটো এনরোল করে ফেলবা। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।